সমান্তর ধারা। ধারা জিনিসটা কি আমরা একটু বেসিক আলোচনা করি, পরে অঙ্কে যাই। সাপোজ আমি যদি লিখি, আমি লিখলাম 2+5+8+11, প্লাস আর লিখলাম না ইনফিনিটি। ইনফিনিটি না, আমি সাপোজ লিখলাম, ধরো 41। এখন এই প্রথম যে পদটা, এটার নাম হচ্ছে প্রথম পদ, এটাকে প্রকাশ করা হয় এ দিয়ে। প্রথম পদ এ। আর যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে যে ডিফারেন্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় সাধারণ অন্তর। মানে ডিফারেন্স, অন্তর মানে বিয়োগফল। এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিফারেন্সের ডি। 5 থেকে 2 বিয়োগ করলে যদি 3 থাকে, সাপোজ অঙ্কের জন্য ডি হচ্ছে 3। 11 থেকে 8 বিয়োগ করলে যদি 3 থাকে, তাহলে এটা সমান্তর ধারা। একটা ধারা দেখার পরে সেটা সমান্তর না গুণোত্তর নাকি আইকিউর ধারা নাকি কোনো অ্যাবনর্মাল ধারা, এ বোঝার জন্য আমাকে মিনিমাম দুইটা বিয়োগ করতে হবে। পরপর দুইটা বিয়োগ করলে আমি বুঝতে পারবো ধারাটা কি সমান্তর না গুণোত্তর। তার জন্য আমাকে মিনিমাম 3টা পদ থাকতে হবে। 8 যদি না থাকতো, 2 এর পরে 5, পরে আর কিছু নাই। হ্যাঁ, 2 এর পরে 5, পরে যদি 8 না থাকতো, তাহলে আমি একটা বিয়োগ ফল পাইতাম। একটা বিয়োগ ফল, এটা কি বিয়োগ করে হয়েছে 8, 5, 2 এর পরে 5 কি বিয়োগ করে আসছে নাকি আড়াই দিয়ে গুণ করে আসছে, এটা আমি শিওর হইতে পারতাম না। এই জন্য মিনিমাম দুইটা বিয়োগ করে আমাকে আগে শিওর হইতে হবে ধারাটা কি সমান্তর না গুণোত্তর। আচ্ছা, তারপরে আমরা এ শিখলাম, ডি শিখলাম, আরেকটা জিনিস শিখতে হবে। সেটার নাম হচ্ছে পদ সংখ্যা, পদের মান। সাপোজ এই 41টা হচ্ছে এন তম পদ। তম পদ মানে কততম পদ, 41-এর পজিশন কত সেটা হচ্ছে n। যেমন কেউ একজন আমাকে বলেন তো, এই 2 এর জন্য এন এর মান কত? 1, 1 নাম্বার পদ। 5 এর জন্য এন হচ্ছে 2। 11 এর জন্য এন হচ্ছে 4। এখন এই এই 41টা কত নাম্বার পদ সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এটাই বের করাই হচ্ছে সমান্তর ধারার একটা সূত্র লাগবে বা একটা অঙ্ক। আবার 41 পর্যন্ত সবগুলাকে যোগ করলে কত হবে, যোগফলটা বের করার জন্য আমার লাগবে আরেকটা সূত্র। এই দুইটা সূত্র আমরা দিয়ে আমাদের অধ্যায়টা মূলত করা যায়, দুইটাই হচ্ছে মেইন সূত্র। এরপর আরো কিছু সাবঅর্ডিনেট সূত্র আছে যেগুলো আমাদের হেল্প করে কাজের জন্য। আমরা ধারাটাকে চিনছি কিনা, ধারা জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি কিনা সবাই বলেন। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে কিনা? নাই, প্রশ্ন নাই? যদি না থাকে তাহলে আমরা আগাই, সূত্রগুলো একটু দেখি। এন তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a+n−1 × d। এই যে একটু আগে অঙ্কটা করলাম, হুম, এই এন তম পদের মান a+n−1 × d, এটাকে যদি সমান সমান দিয়ে আমরা 41 লিখতাম, এই যে আগের অঙ্কটার অনুযায়ী যদি আমরা 41 লিখতাম, তাহলে ডি এর মান যখন আমরা 3 বসাইতাম, এ এর মান যখন 2 বসাইতাম, বসায় পরে এই সমীকরণটা সমাধান করলে এন এর একটা মান পাইতাম, ধরলাম 11 বা 12। সেটাই হইতো আমার এনতম পদ। মানে বুঝতাম আমরা 41 হচ্ছে আমার 11 নাম্বার পদ। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এনতম পদ আর এনতম পদের মান দুইটা যে এক জিনিস না, আমরা কি বুঝতে পেরেছি? এই এনতম পদ হচ্ছে 41, সাপোজ এন এর মান হচ্ছে 11, 11 নাম্বার পদ। আর সেই পদের মান হচ্ছে 41। পদের মান আর পদের পজিশন দুইটা কিন্তু এক না, পদ সংখ্যা আর পদের মান দুইটা এক না। 41 হচ্ছে পদের মান, আর 11 হচ্ছে পদ সংখ্যা। 11টা পদ আছে এখানে। পদ মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে পদ বলা হচ্ছে, 2 একটা পদ, 5 একটা পদ, 8 একটা পদ, 41 একটা পদ। এই হচ্ছে আমাদের ধারার বেসিক। আচ্ছা, এখন যদি বলে 41তম পদ পর্যন্ত সমষ্টি বের করো, যোগফল বের করো, তাহলে আমরা এন এর মান কত বসাবো? এই সূত্রে, সমষ্টি সূত্রে 2 নম্বর সূত্র, এই এন এর মান কিন্তু আমরা 11 বসাবো, 41 বসাইলে চলবে না।
এন মানে হচ্ছে সবসময় এন এর মান 11 থাকবে, মানে কত নং পদ এটা আমাকে জানতে হবে। মানে যে কোনো একটা ধারার নির্দিষ্ট একটা পদ পর্যন্ত সমষ্টি বের করতে হইলে সেই পদের পজিশনটা কত সেটা আমাকে জানতে হবে। তো 11টা পদ বের করতে চাইলে আমার 11টা পদের সমষ্টি বের করতে চাইলে এন এর মান বসাইতে হবে 11। 50টা পদের সমষ্টি বের করতে চাইলে এন এর মান বসাইতে হবে 50। বুঝতে পারছি নাকি পারি নাই? পারছি আশা করি। পারছি। তাহলে সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 * d, সমষ্টির সূত্র। আচ্ছা, আবার আমরা শিখি গড়ের সূত্র। গড় হচ্ছে শেষ পদ আর প্রথম পদের অর্ধেক, এটাকে গড় বলা হয়। আমরা স্ট্যাটিস্টিক্সে যে গড় শিখেছি সবগুলো পদ যোগ করে পদ সংখ্যা দিয়ে ভাগ করা, এটার মান যা আসবে, সাপোজ 11টা পদ যদি থাকে সেই 11টা পদকে যোগ করে 11 দিয়ে ভাগ করলে যেই গড় আসবে, সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে একই মান আসবে। সো এটা একটা শর্টকাট সূত্র, সুবিধা। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই পদ সংখ্যা পদের পজিশন যদি বের করতে হয়, সাপোজ আমার এই অঙ্কটাতে বললো যে এই পদের সমষ্টি কত, এই অঙ্কটা দিয়ে বললো এই 41 পর্যন্ত সমষ্টি কত যোগফল বের করতে বলছে। মানে 41 যে কত নং পদ সেটা তো আমরা জানি না। জানি? জানি না। আগে এখানে ডাইরেক্ট সমষ্টি সূত্র প্রয়োগ করা যাবে না। কেন যাবে না? কারণ 41 যে কত নং পদ এন এর মান কত সেটা বের করা যাচ্ছে না। এই যে 2 নং সূত্রে এন এর মান কত, এন এর মান কিন্তু 41 না, আবার বলতেছি বি কেয়ারফুল, এন এর মান 41 না। এন এর মান 10, 11, 13 কিছু একটা হইতে পারে, কত নং পদ এটা আমরা জানি না। তো সেটা বের করার জন্য আমাকে হয় 1 নাম্বার সূত্র দিয়ে পদের মানটা বের করতে হবে যে কত নং পদ, অথবা 4 নং সূত্র দিয়ে বের করতে হবে। এখন 4 নং সূত্র দিয়ে বের করার সুবিধা নাকি 1 নং সূত্র দিয়ে বের করার সুবিধা? অবশ্যই 4 নং সূত্র দিয়ে বের করার সুবিধা। কেন বলেন তো? কারণ দেখেন, এই সূত্রটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি আসবে বলেন তো? আসবে 41 - a। পরে যখন ডি দিয়ে ভাগ করব চলে আসবে ডি নিচে। পরে এই ওয়ানটাকে যখন ডান পক্ষে নিয়ে যাব চলে আসবে +1। কিসের মান বেরোবে? এন এর মান বেরোবে। এন এর মান এটা বেরোবে। তাহলে এন এর মান যে 41 - a/d +1, এইটাই তো এটা। এটাই তো 4 নম্বর সূত্রটা। তার মানে যখন কত সংখ্যা বের করতে বলবে তখন আমরা মেইন সূত্র 1 নং সূত্র ইউজ না করে আমরা শর্টকাট সূত্র 4 নাম্বারটা ইউজ করব। অ্যাকচুয়ালি 1 নাম্বার সূত্র আর 4 নাম্বার সূত্র একই সূত্র। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে 1 নং সূত্রকে সিম্পলিফাই করে ডাইরেক্ট এক লাইনে পদ সংখ্যা পদের পজিশন বের করে ফেলার জন্য 4 নাম্বার সূত্রটা আবিষ্কার করা হয়েছে। বুঝছি নাকি বুঝি নাই? এনি কোশ্চেন? নো কোশ্চেন। আচ্ছা, সমষ্টির দেখেন আরেকটা সূত্র, 2 নং সূত্র আর 5 নং সূত্র এক সূত্র না, আলাদা সূত্র। 5 নং সূত্রে বলা হচ্ছে সমষ্টি ইকুয়ালস টু গড় ইন্টু পদ সংখ্যা। এটা আমরা জানি সবাই যে যে সমষ্টিকে আমরা কি জানি, মোট সমষ্টিকে এই পদ সংখ্যা, মনে করেন 11টা পদ আছে, সমষ্টিকে 11 দিয়ে ভাগ দিলেই কিন্তু গড় বের হয়। ঠিক একই রকম যদি 11 যদি ডান পাশে নিয়ে যাই, গুণ করে ফেলি বজ্রগুণন, তাহলে এই সমষ্টি বের হয়ে যায় গড় ইন্টু পদ সংখ্যা। সমষ্টি সমান সমান গড় ইন্টু পদ সংখ্যা, এটা আমরা জানি। কিন্তু এটা জানি আমার লাভটা হইলো কি, আমার যদি 2 নং সূত্র থাকে এই সমষ্টির সূত্র, তাহলে এই 5 নং সূত্রটা আবিষ্কার করা, দুইটা সূত্র মনে রাখা মাথাটা ভারী করার কি দরকার ছিল? কে বলতে পারেন? কি লাভ কে বলতে পারেন? লাভ আছে। লাভ আছে। লাভ হচ্ছে এই যে 41, এই যে 41 যে ধারাটা আমি লিখলাম, 2 + 5 + 8 + 41 পর্যন্ত, এই সূত্রটার যদি আমরা 2 নং সূত্র দিয়ে করতে চাই তাহলে আমাকে দুইবার সূত্র প্রয়োগ করতে হবে। আগে 1 নং বা 4 নং দিয়ে বের করতে হবে পদ সংখ্যা কত, এন এর মান বের করতে হবে। কইরা পরে এই 2 নং সূত্রে বসাইতে হবে। দুইটা ধাপ হবে। শুধু তাই না, এই 2 নং এর যে সূত্রটা এখানে ক্যালকুলেশনের পরিমাণও বেশি, টাইম আমার ওয়েস্ট হবে। সমষ্টির সূত্রে আমরা যদি 41 দেওয়া থাকে, দেখেন এই যে এই সূত্রটা যেরকম ধারাটা দেওয়া আছে, এইরকম একটা ধারা যদি দেওয়া থাকে,
41 দেওয়া আছে, কিন্তু কতগুলা ধারা কতগুলা পদ এগুলো যদি বলা না থাকে, তাহলে আমার 2 নম্বর সূত্র ইউজ করা লস প্রজেক্ট। কারণ 2 নম্বর সূত্র ইউজ আমি ডাইরেক্ট করতে পারবো না, আগে আমার 1 নং বা 4 নং ইউজ করতে হবে, পরে আবার 2 নং ইউজ করতে হবে। তাহলে 2 নম্বর সূত্র আবিষ্কার করার দরকারটা কি ছিল? লাভ কি? চিপ থেকে মুছে দিতাম? না, লাভ আছে। যখন আমাকে সরাসরি বলে দিবে এই ধারাটার 11টা পদের সমষ্টি কত বা 50টা পদের সমষ্টি কত, তখন আমার 2 নং সূত্রে লাভ। তখন আমাকে 2 নং সূত্রই ব্যবহার করতে হবে, লাভ না শুধু, বিকল্পও নাই। যখন পদের সংখ্যা বলে দিবে 11টা পদের সমষ্টি কত, তখন আমি যে এই 5 নম্বর সূত্রের অঙ্কটা করতে পারবো না। কেন পারবো না? কারণ পদ সংখ্যা জানি আমরা 11টা পদ বা 12টা পদ, কিন্তু গড় তো জানি না। গড় তো আমরা জানি না। গড় আমরা কখন জানবো? যখন 11টা পদ না বলে দেওয়া, যখন সর্বশেষ পদটা বলে দেওয়া থাকবে 41, পদের মানটা যখন বলে দেওয়া থাকবে, তখন আমরা শর্টকাট গড়টা বের করতে পারবো। 41 + 2 / 2। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটাই, যে যদি বলা থাকে যে এতটি পদের সমষ্টি কত, তখন আমরা 2 নং সূত্র ইউজ করব। সামথিং সংখ্যক পদের সমষ্টি যদি বলা থাকে, তাহলে আমরা 2 নং সূত্র ইউজ করব। আর কতগুলা পদ দেওয়া না থাকে, একটা ধারা দেওয়া থাকে, শেষ পদটা সহ বলে দেওয়া থাকে, তাহলে আমরা 2 নং ইউজ না করে 5 নং সূত্র ব্যবহার করব। 5 নং সূত্র ব্যবহার করলে আমার এক সূত্রে অঙ্ক বের হয়ে যাবে। গড় ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা কোনটা? এই যে এইটা, এইটা হচ্ছে এন পদ সংখ্যা। আর এই যে গড় হচ্ছে এটা, গড় ইন্টু পদ সংখ্যা। তার মানে এই দুইটা সূত্র একসঙ্গে বসায় গুণ করে দিব আমরা, ডাইরেক্ট বের হয়ে যাবে। তো একটু হিজিবিজি মনে হচ্ছে, একটু কঠিন মনে হচ্ছে। প্রথম দিকে কঠিন মনেই হবে, কারণ আপনাদের অঙ্ক এইভাবে করানো হয় নাই। আপনাদের যে এসএসসি তে আপনারা অঙ্ক করেছেন ধারার অধ্যায়, সেখানে আপনাদেরকে এভাবে করায় নাই, গাদার মতো আপনাদেরকে এই একটা একটা করে 2টা 3টা ধাপে অঙ্কগুলো করানো হয়েছে। কিন্তু এইভাবে যদি অঙ্কগুলা করেন, এই সূত্র দিয়ে যদি অঙ্কগুলা করেন, তাহলে অঙ্কগুলা শর্টকাট হবে, টাইম সেভ হবে। দেখেন আমি করাই যখন অঙ্ক, একটা দুটো অঙ্ক যখন করবেন, তখন দেখবেন যে না, ইজি ইজি মনে হচ্ছে। একসঙ্গে এতগুলো ইনফরমেশন আপনাদের মাথায় রাখা একটু পেইন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে এই জন্য। কিন্তু আমি আপনাদেরকে শুরুতে বলে রাখলাম, অসুবিধা নাই, অঙ্ক যখন করবেন তখন দেখবেন যে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি আচ্ছা, স্যার, ওকে। কিছু বিশেষ ধারা সমষ্টি পরে বলি, একটা স্পেশাল টেকনিক আগে শিখাই দিই। কোন একটা ধারার ডি বের করার সূত্র, শর্টকাট। ধরেন ধারাটা দেওয়া নাই 2 + 5 + 8 এরকম দেওয়া নাই, মাঝখানের কোনো একটা পদ দেওয়া। বলছে একটা ধারার পঞ্চম পদ, পঞ্চম পদের মান হচ্ছে ধরেন 40, আর অষ্টম পদের মান দেওয়া আছে ধরেন 64। বলছে এই ডি এর মান কত। এবং অধ্যায়টা করতে গেলে বলছে যে প্রথম পদ করো, খুঁজে বের করো, আবার সমষ্টি বের করো। তাহলে আমি যাই করি না কেন, সমান্তর ধারার অঙ্কে আমাকে আগে ডি জানতেই হবে, ডিফারেন্স, সাধারণ অন্তরটা জানতেই হবে। কারণ এই অঙ্কটা করতে গেলে আমাকে ধরি প্রথম পদ এ, নর্মালি যেটা বইয়ে করা হয়, ধরলাম প্রথম পদ এ ধরতে হবে, পরে a + n - 1 * d দিয়ে পঞ্চম পদ 40 বসে n এর মান বের করতে হবে। এটা অনেক বিরাট হাঙ্গামার ব্যাপার। আমি একটা শর্টকাট সূত্র আবিষ্কার করেছি, দিস ইজ কদমালি প্রোডাকশন। এই সূত্রটা কিন্তু কদমালি প্রোডাকশন, পৃথিবীর কোনো বইয়ে নাই। ডিক্লারেশন, পৃথিবীর কোনো বইয়ে এই সূত্রটা নাই। আমি আবার রিপিট করছি, পৃথিবীর কোনো বইয়ে, কোনো কোচিং এর শিটে কোথাও এই সূত্র খুঁজে পাবেন না। এটা আমার আবিষ্কার, চিন্তার দীর্ঘদিনের অ্যানালাইসিসের, অ্যানালিটিক্যাল ক্লাসরুমের অ্যানালাইসিসের ফল। এই সূত্রটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে উপরে পদের মান দুইটা বিয়োগ করবেন, আর নিচে পদের পজিশন দুইটা বিয়োগ করবেন, তাহলে ডি বের হয়ে যাবে। কিভাবে? ধরেন উপরে ডান পাশের দুইটা হচ্ছে পদের মান, 64 - 40, আর নিচে বিয়োগ করবেন পদের পজিশন, 8 - 5, বড়টা থেকে ছোটটার সময়। কত আসলো? 24/3, মানে কত? 8। আর সাধারণত ডি এর মান 8। খুব ইজি না? খুব সহজ হলো না? টাইমটা সেভ হলো না? বলেন, সেভ হইলো নাকি হইলো না? অঙ্ক যখন একটা করাবো তখন দেখবেন কত শর্ট হয়, খুব সহজ হবে। আচ্ছা, এবার আমরা আসি কিছু বিশেষ ধারার সমষ্টিতে। সেটিগুলা কি? প্রথম এন সংখ্যক, 1 নম্বর সূত্র, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি।
স্বাভাবিক সংখ্যা মানে জানি কি, 1 2 3 4, এটাকে স্বাভাবিক সংখ্যা বলে। ধনাত্মক, -1 না। 1 2 3 4 ইনফিনিটি পর্যন্ত যে ধারাটা, এটাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, স্বাভাবিক সূত্র। তাহলে এখন এন এর মান যদি বলে দেওয়া হয়, যে যদি বলে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত সংখ্যার যোগফল কত, তাহলে এটার মান হচ্ছে n × n+1 × d। 50 বসাই দিবেন, 50 + 1 51, /2। খুব সহজ। হ্যাঁ, এটাও একটা সমান্তর ধারা। এটাকেও আপনারা ইচ্ছা করলে এই শর্টকাট সূত্র প্রয়োগ না করে এর মান 1, ডি এর মান 1 ধরে +n−1 × d দেওয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা মনে রাখলে খুবই সুবিধা হবে কি, আপনাদের সংক্ষেপ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর সূত্রটা বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এইটা কিন্তু সমান্তর ধারা না। 1 স্কোয়ারের মান 1, 2 স্কোয়ারের মান 4, তাহলে ডিফারেন্স কত? 3। এটা ডিফারেন্স হচ্ছে 3। আবার 2 স্কোয়ার মান 4, 3 স্কোয়ার মান 9, 4 আর 9 এর ডিফারেন্স কত? 5। পরেরটা ডিফারেন্স হবে 7। এভাবে আস্তে আস্তে ডিফারেন্স বাড়তে থাকবে। মানে কি, এটা একটা সমান্তর ধারা না, এই ধারাটাই কোনো সমান্তর ধারা না। তার মানে এটাকে আপনি সমান্তর ধারা সূত্র দিয়ে আপনি করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনাকে স্পেশাল কিছু সূত্র ব্যবহার করতেই হবে। সেটা সূত্রটা হচ্ছে এটা, n × n+1, আবার 2n+1/6। মুখস্থ করে ফেলবেন। সূত্রের প্রতিপাদন আছে, প্রমাণও আছে, দরকার নেই তো আমার। প্রমাণ তো এমসিকিউ পরীক্ষা কোনদিন আসবে না। সো আমার মুখস্থ করলেই হয়। এই সূত্র সরাসরি পরীক্ষা আসছে, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কোনটা। ডাইরেক্ট সূত্র চলে আসছে। সূত্র মুখস্থ করে ফেলবেন। মনে রাখার একটা টেকনিক আছে, সেটা কি, যে প্রথম সূত্রটাতে ছিল n × n+1/2, ঠিক আছে না? এটার সাথে বাড়তি যোগ করবেন কি, এটার সাথে বাড়তি যোগ করবেন n × n+1/2 আগে ছিল, এই 2 আগে ছিল, সাথে 2n+1/3 বাড়তি গুণ করবেন। তাহলেই নিচে 3 × 2 = 6 মিলে যাবে। আচ্ছা, আবার যখন স্বাভাবিক সংখ্যার ঘন বলবে, ঘনের সূত্রটা আরো সহজ মনে রাখা। কেন? 1 নং সূত্রের উপরে জাস্ট স্কোয়ার করে দিলেই, 1 নং সূত্রের উপরে জাস্ট স্কোয়ার করে দিলেই আমরা 3 নং সূত্রটা পেয়ে যাই। ঘনের সূত্রে স্কোয়ার মনে রাখবেন, ঘনের সূত্রে স্কোয়ার, ঘনের সূত্রে স্কোয়ার, ঘনের সূত্রে স্কোয়ার মুখস্থ করে ফেলেন, ঘনের সূত্রে স্কোয়ার। আচ্ছা, এবার আসি আরো 2টা স্পেশাল সূত্র। n সংখ্যক বেজোড় সংখ্যার সমষ্টি, 1 2 3 5 7 9 11 সামথিং একটা কিছু থাকবে। এখানে থাকলো কত আমি জানি না, মনে করেন থাকলো 99, 97 থাকলো সাপোজ। এটার সূত্রের মানটা বের করেন। এটার মানটা বের করতে বলছে। এটার মানে সূত্র আরো সহজ, ডাইরেক্ট n স্কোয়ার। কিন্তু n স্কোয়ার যে বের করবো, এর মান তো জানি না। এই 97 যখন দিল, 97 যে একটা পদ, বেজোড় পদ, বুঝলাম। কিন্তু 97 পদটা কত নম্বর পদ, এর মান কত, সেটা তো আমরা জানি না। তাহলে 2 ভাবে করা যায়। এক হচ্ছে প্রথম পদ এ ধরে এর মান 1, ডি এর মান 2 ধরে এটাকে 97 বসান, a + n মানে 1 নম্বর সূত্র, n তম পদের সূত্র, ওই যে 1 নম্বর, প্রথম 1 নম্বর সূত্র, এই যে n তম পদ। এই সূত্রে এটাকে 97 বসান। 97 বসায়া আপনি ইচ্ছা করলে এখান থেকে n এর মানটা বের করবেন। ধরেন সাপোজ আসলো 49, 49 নং পদ বা 48 নং পদ আসলো। কিন্তু 1 নম্বর সূত্রটা আরো কঠিন। এর চেয়েও সহজ শর্টকাট সূত্র হচ্ছে সংক্ষেপে 2n - 1। এই 97 কে যখন আপনি 2n - 1 = 97 লিখবেন, তখন দেখবেন সহজেই n এর মান বেরোয় আসবে 48। বুঝতে পারছেন? বা 49, এরকম একটা কিছু বেরোয় আসবে। পরে ডাইরেক্ট 49 স্কোয়ার করে দিলে আপনার অঙ্ক শেষ। বুঝতে পারছেন না পারেন না? এটা একটা শর্টকাট সূত্র। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা শর্টকাট মনে রাখার দরকার নাই, কারণ এটা সমান্তর ধারা। এটা আপনি ইচ্ছা করলে 1 নং সূত্র আর 2 নং সূত্র মিলায়া করতে পারবেন। 2 নং আর 3 নং যেটা স্কয়ারের সূত্র, স্কয়ার আর ঘন, এটা কিন্তু সমান্তর ধারণা। এটা কোনো বিকল্প নাই, আপনাকে এই দুইটা মুখস্থ করতেই হবে। কিন্তু 1 নং, 4 নং, 5 নং এগুলো কিন্তু সমান্তর ধারা। এগুলো আপনি ইচ্ছা করলে ওই যে 1 নং a + n - 1 দিয়েও করতে পারবেন। আবার এই যে শর্টকাট সূত্র আছে, এটা দিয়েও করতে পারবেন। তাহলে শর্টকাট সূত্রটা মনে রাখা সহজ। কেন সহজ? এটা হচ্ছে ডাইরেক্ট n স্কোয়ার, আর এটা হচ্ছে n × n+1। এটাও মনে রাখা সহজ কেন? কারণ ওই যে 1 নম্বর সূত্র ছিল এখানে n × n+1/2, এই 2টা বাদ দিলেই আপনার n × n+1 থেকে যায়। ঠিক আছে? সো
এটা সহজ। আচ্ছা, যে 97, যে 48 নং পদ বা 49 নং পদ, এটা আমরা বের করলাম কেমনে? 2n-1 দিয়া। কিন্তু যদি বেজোড় পদ না হয় জোড় পদ হইতো, 2 4 6, এটা হইতো। এটা যদি হইতো তাহলে আমি এই লাস্টে লাস্টে থাকতো সাপোজ 98। এই 98টা কত নং পদ কিভাবে বের করতাম? ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করতাম, কারণ এই যে 2n সমান সমান 98 ধরতে হবে, তাহলে n এর মান 98 কে 2 দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে এনে কয়টা পদ আছে। জোড় পদ দেখেন, জোড় জোড় সংখ্যা, 2 কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 1, 4 কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 2, 6 কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 3, মানে 3 নং পদ। 1 নং পদ 2, 2 নং পদ 4, 3 নং পদ 6 মিলে যাচ্ছে, মানে 2 দিয়ে ভাগ করলে পদ সংখ্যা বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে 98 ছিল, 98 কে 2 দিয়ে ভাগ করলে 49 হয়, তাহলে এটাই বুঝতে হবে যে 98 হচ্ছে 49 নং পদ। বুঝছেন না বুঝেন নাই? বুঝেছি স্যার। সেটাই। আর বেজোড় সংখ্যার যে পদটা, বেজোড় সংখ্যার পদটা হয় সবসময় জোড়ের চেয়ে এক কম, মানে দেখেন 2-এর চেয়ে এক কম, 4-এর চেয়ে এক কম, 6-এর চেয়ে এক কম। এই জন্য 98-এর চেয়ে এক কম 97 হয়েছে। অর্থাৎ এখানে যদি 97 থাকে, হ্যাঁ, তাহলে এটা জোরের সঙ্গে কম্পেয়ার করলে এক যোগ করে 98 বানায়া সেটাকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায়। ওই যে 2n-1, তাহলে তো এক যোগ করতেই হবে। এই যে 2n-1 যখন 97 ধরবেন, তখন এক যখন ডান পাশে চলে যাবে তখন এক যোগ করতে হচ্ছে। তো এখন প্রশ্ন করতে পারেন, স্যার এক যোগ করলাম কেন? এটার ব্যাখ্যাটাই আমি দিলাম যে কেন এক যোগ করতে হইলো। এই যে -1টা ডান পাশে গেলে +1 হয়ে গেল, এই +1টা কোত্থেকে আসলো? এই যে এখান থেকে আসছে, 97-এর চেয়ে 98 এক বড়, এই জন্য এটাকে +1 ধরতে হয়েছে। বেজোড় সংখ্যা পৃথিবীতে দুই ভাগে পৃথিবীর সকল বেজোড় সংখ্যাকে দুই ভাবে প্রকাশিত করা যায়, আর পৃথিবীর সকল জোড় সংখ্যাকে একভাবে প্রকাশিত করা যায়। জোড় সংখ্যাকে প্রকাশিত করা যায় 2n ভাবে, আর কোনো বিকল্প নাই, এই জন্য 2 দিয়ে ভাগ। আর বেজোড় সংখ্যাকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে 2n-1, আর একটা হচ্ছে 2n+1। তাহলে আমরা -1টা ইউজ করলাম কেন এখানে? +1টা কেন ইউজ করলাম না? কে বলতে পারেন? এটা একটু ভাবেন। বেজোড় সংখ্যাকে আমরা 2n-1 দিয়ে কেন প্রকাশিত করলাম? 2n+1 কেন দিলাম না? এগুলো তো আমাদের স্কুলের স্যাররা পড়ায় না, ফাঁকিবাজ। স্কুলের স্যাররা সব ফাঁকিবাজ, প্রাইভেট পড়ানো ধান্দা। ভালো হয়েছে, স্কুলের স্যাররা পড়াইছে না বলে তো আপনারা আমার কাছে আসছেন, আমার ইনকামের একটা সুযোগ হয়েছে নাকি? কি বলেন? কেন 2n+1 ইউজ করলাম না? কারণ প্রথম পদটা আমার 1 থেকে শুরু হয়েছে, আর প্রথম পদ 1টা সবসময় এই 2 এর চেয়ে, প্রথম পদ 2 এর চেয়ে এক কম, এই জন্য -1টা ইউজ করলাম। বুঝতে পারছেন? আর একটু খেয়াল করেন, এই এন এর যে মান, এই যে 2n এর মান, এন এর মান কিন্তু প্রথমে 1 বসাবো, পরে 2 বসাবো, পরে 3 বসাবো। এন এর মান 1 বসালে 2 দিয়ে গুণ করলে আসবে 2, এন এর মান 2 বসালে 2 দিয়ে গুণ করলে আসবে 4, এন এর মান 3 বসালে 2 দিয়ে গুণ করলে আসবে 6, মানে যে ধারাটা পাওয়া যাবে। ঠিক একই রকম এখানে যখন আপনি এন এর মান 1 বসাবেন, তখন 2 একে 2 -1 প্রথম পদ পাবে 1। যখন 2 বসাবেন তখন 2 দুগুণে 4 -1 দ্বিতীয় পদ পাবেন 3। এন এর মান 3 বসাবেন, তখন 3 দুগুণে 6 -1 পাবেন 5, মানে কি এই ধারাটা পাওয়া যাবে। বুঝতে পারছেন? এই জন্য -1 দেওয়া হয়েছে। +1 দিলে ধারাটা শুরু হতো 3 থেকে, তখন ঝামেলা হয়ে যেত। বুঝতে পারছেন? প্রথম পদ 3 থেকে শুরু হলে আপনি +1 এর সূত্র ইউজ করতেন, প্রথম পদ 1 থেকে শুরু হলে আপনি অবশ্যই 135 এর সূত্র ইউজ করবেন। আর প্রথম পদ 1 থেকেই শুরু হবে, 3 থেকে শুরু হলে এই সূত্র n² দিয়ে করা যাবে না, বি কেয়ারফুল। প্রথম পদ যদি 3 থেকে শুরু হয়, তাহলে আপনার অঙ্কটা n² সূত্র দিয়ে করা যাবে না, তখন মাথা খাটাইতে হবে, তখন চিন্তা করতে হবে যে শুরু হয়েছে 3 থেকে, যোগফল বের করছি n², তাই একটা প্রথম পদটা নাই, মানে 1 নাই, তাহলে n² থেকে লাস্টে 1 বিয়োগ করতে হবে যদি 3 থেকে শুরু হয়। ধারাটা যদি 5 থেকে শুরু হয়, শুরু হয়েছে 5 7 9, তাহলে কি করবেন? হ্যাঁ, বের করবেন n²। n² বের করে লাস্টে 1 আর 3 বাদ দিয়ে দিবেন, 1 আর 3 যোগফল কত? 4, মানে n² থেকে লাস্টে 4 বাদ দিয়ে দিবেন। এরকম অঙ্ক এখন পর্যন্ত আসে নাই, এত ক্রিটিক্যাল বা এত থিঙ্কিং এখনো আসে নাই। আমি একটু দিয়ে দিলাম কারণ এই 47 35-এর পর থেকে খুব টাফ অঙ্ক আসতেছে, পেঁচায় পেঁচায় দিতেছে অঙ্ক। এই জন্য আমি আপনাদেরকে একটু টেকনিক শিখাই দিলাম। যারা সুপার মেরিটোরিয়াস তারা এরকম পেঁচায় দিলেও যেন পারেন, যারা সুপার মেরিটোরিয়াস তারা আমার কথাটা মনে রাখবেন, লজিকটা বুঝে ফেলছেন, এই জন্য মনে রাখবেন তারা। যারা মানে সুপার মেরিটোরিয়াস মানে বলতে কি বোঝাচ্ছি, যারা 15টার মধ্যে 15টাই পারতে চান, পেঁচায় দিলেও একটা অঙ্ক আপনি ছাড়তে চান না, ম্যাথ, সায়েন্স, আইসিটিতে আপনারা 60-এর মধ্যে 50 55 রাখতে চান, তাদের জন্য এই থিওরি। আর যারা বলেন না স্যার আমার পাস করতে লাগে প্রিলি 60% নাম্বার, আমি সব জায়গায় 60 পাইলে খুশি, ম্যাথে 15-এর মধ্যে 9 পাইলে খুশি, তাদের জন্য এই আপডেট কথাগুলো শোনা দরকার নাই, ডাইরেক্ট সূত্র মুখস্থ করেন, এমনি নয় অঙ্ক পারবেন।
আমার কথা কি শোনা যাচ্ছে না নাই? আমি আছি না নাই? আছেন স্যার। 5-10 মিনিট পর পর আপনারা একটু হাই 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 হ্যালো দিবেন। নাফিজা বলেন, আমি যে কথাগুলো এখন বললাম যে এন স্কোয়ার থেকে কেন ওয়ান বিয়োগ করতে হচ্ছে, টু এন থেকে কেন ওয়ান বিয়োগ করতে হচ্ছে, যেগুলো কি বুঝতেছেন না মাথার পড়তে যাচ্ছে? না স্যার, বুঝতেছি। আচ্ছা, ভেরি গুড। না বুঝলেও সমস্যা নাই, আমি আবার বলতেছি, আপনাদেরকে আশ্বস্ত করতেছি, না বুঝলেও সমস্যা নাই। কারণ অঙ্ক সামনে আমরা করলে বুঝতে পারবেন। আমরা অঙ্কে চলে যাই। তাহলে এই সূত্রগুলো আমরা, এই 5টা সূত্র আমরা মুখস্থ করে ফেলবো। আর যারা মনে করবেন যে না এই 5টা সূত্র স্যার আমার প্যারা লাগতেছে, আমি 5টা আমি যারা অঙ্কে 15-র মধ্যে 9 পাইতে চান তারা ওই উপরের 5টা শিখলে চলবে। আর যারা বলেন না স্যার আমি অঙ্কে 15-র মধ্যে 13, 14, 15 পাইতে চাই, তাদেরকে এই 5টা সূত্র মুখস্থ করতে হবে। ঠিক আছে? আরেকটা কথা, এই যে 4 নম্বর অঙ্কটা আছে না, সূত্রটা, এটা কিন্তু একটা পরীক্ষা আসছে, বিশেষ পরীক্ষা ডাইরেক্ট আসছে যে প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি বের করার সূত্র কোনটা। ডাইরেক্ট সূত্র চলে আসছে, তখন আপনি কি করবেন? তখন তো আপনি মুখস্থ না করলে উপায় নাই। লজিক খাটায় তখন পরীক্ষা হলে বসে সূত্র প্রতিপাদন করতে পারবেন না। এই জন্য আমি বলি কষ্ট করে মুখস্থ করেই ফেলেন। ঠিক আছে? ম্যাথে কষ্ট করে বাড়তি মুখস্থ করলে লস নাই, কিন্তু সাধারণ জ্ঞানে বাড়তি মুখস্থ করলে যেগুলো জীবনে পরীক্ষা আসবে না, মুখস্থ করলে লস। ম্যাথের মধ্যে পরীক্ষা আসবে না এমন কিচ্ছু নাই আমার শীটের মধ্যে। একটা লাইনে বলতে পারবেন না যে পরীক্ষা কখনো আসবে না এটা। স্যার, জি বলেন। আপনার এই অঙ্কের শীটটা করলেই কি হয়ে যাবে? এই শীটটা যদি আপনি বুঝে করতে পারেন, এবং এই যে ক্লাসের মধ্যে যে আমি বাড়তি কথাগুলো বলি, পেঁচাই না কথাগুলো বলি, এগুলা করলে আপনি 13 পেয়ে যাবেন ইনশাল্লাহ, 13, 14 পাবেন। মানে অন্য কোনো বই পড়ার 15 দরকার চাইতে নেই, গেলে আপনি শীট আপনাকে বই দেখে নিয়ে দিন। যেতে হবে। পরীক্ষার হলে ওপেন বুক এক্সাম দিলে 15 পাবেন। একটা দুইটা অঙ্ক আপনাকে পেঁচানো দিবেই, যেটা কোনো বই থেকে কমন পড়ে নাই, কোনো থিওরিতে কমন পড়ে নাই। আগে এরকম অঙ্ক আসে নাই কোনোদিন। এরকম একটা দুইটা অঙ্ক দিবেই পরীক্ষায়। তা তো দিবেই যেমন নতুন দেখেন। কিছু। হ্যাঁ। নতুন কিছু তো দিবেই। হ্যাঁ, একটা দুইটা দিবে, সেটার জন্য আপনার মাথা নষ্ট করার দরকার নাই। যেমন দেখেন, কালকে যে সারা অঙ্ক করাইলাম, সারা হুম। ক্লাস লগারিদম অঙ্ক করাইলাম, লাস্টে 44তম বিসিএস এর অঙ্কটা যে করাইলাম, যে কোন শর্তে লগ এ ভিত্তিক সামথিং এটার মান >1 হয়, এটা কোন শর্তে সত্য। এই যে 4টা শর্ত, এরকম অঙ্ক তো আগে পৃথিবীতে কখনো আসে নাই, বিসিএস না কোনো নিয়োগ পরীক্ষাও না। এগুলো আসে আপনার। স্যার, আহ, আমি তো এমনি অঙ্ক কম পারি, এই জন্য বলতেছি, মানে বইয়ের করতে অনেক সময় লাগছে স্যার, প্রচুর অঙ্ক, আর মাথায় তো ঢুকে কম। হ্যাঁ। সো আমি সেই যেগুলো করাই এবং যেগুলো হোমওয়ার্ক দেই এবং যেগুলো পরীক্ষায় দেই, হ্যাঁ, ক্লাসে করাই আনুমানিক 15টা অঙ্ক, পরীক্ষায় দিয়ে 10টা অঙ্ক, হোমওয়ার্ক দিয়ে 10টা অঙ্ক, টোটাল 35টা অঙ্ক একটা চ্যাপ্টারে যদি করেন, আমার মনে হয় ইনশাল্লাহ, হুবহু কমন তো কোনোদিন অঙ্ক পড়বে না, বই থেকেও পড়বে না, বাট আমার মনে হয় আপনারা অঙ্কের হাফেজ হয়ে যাবেন। প্রত্যেকটা চ্যাপ্টারের 35টা অঙ্ক যদি করেন, সব টাইপের অঙ্ক কিন্তু ইনক্লুডেড, আপনারা হাফেজ হয়ে যাবেন। ঠিক আছে? ওকে। জি। 42তম বিসিএস আসছে, পরে এনটিআরসি তে কপি করছে অঙ্কটা। বলছে 5+, এই দেখেন হোয়াট এ কোইন্সিডেন্স, আমি যে ধারাটা দিছিলাম না, 2, 5, 8, 11, এটাই দিয়ে দিছে। আচ্ছা, বলছে এই ধারাটার কোন পদ মানে কি, কত নং পদ, 302, এন বের করতে বলছে। এন এর মান বের করতে বলছে। দুই উপায়ে করতে পারি, আমরা নর্মাল উপায় আগে করে দেখাই। নর্মাল উপায় ক্লাস 9-10 আপনাদের স্যার যেভাবে করেছে, মনে করি, ধরি প্রথম পদ। নাফিসা কালকে ক্লাস করেন নাই কেন? স্যার কালকে অসুস্থ হয়ে গেছিলাম, পরে আজকে করে নিচ্ছি সকালে। ওকে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা অসুস্থ হয়ে অঙ্ক করবে, ক্লাস করবে, তারাই জিতবে। আমাদের 35তম বিসিএস এর ভেটেরিনারি গার্ডের এক আপু, আগের দিন বেবি ডেলিভারি হয়েছে, তার পরের দিন কেউ রিটেন পরীক্ষা দিয়েছে, একটানা 6 দিন। কি মনে করলেন? নিউজ হয়েছিল তাকে নিয়ে। তো সাধারণ মানুষ কোনোদিন বিসিএস ক্যাডার হয় না। বিসিএস ক্যাডার যারা হয় তারা অসুস্থ হয়েও পরীক্ষা দেয়, তারা এরকম মানুষ উম, হইতে হয়, মেন্টালি খুব স্ট্রং হইতে হয়। এসব জ্বর মর অসুস্থতা, আমি তো যেদিন বাইক এক্সিডেন্ট করছি ওই দিন রাতেও ক্লাস দিছি। আচ্ছা, মজা করলাম আর কি। বাইক এক্সিডেন্টে ক্লাস ছিল না, নাহলে থাকলে নিতাম, কারণ ঘরে বসে আছি, ক্লাস নিবো, অসুবিধা কি? আচ্ছা, যাই হোক, প্রথম পদে দেওয়া আছে 5, সাধারণত ডি, ডি এর মান কত? 8 - 5 = 3। শর্ত মতে এনতম পদ সূত্র, এনতম পদের সূত্র আমরা জানি না। এনতম পদের সূত্র কি? a+, 1 নম্বর সূত্র, n-1 × d, মান কত? দেওয়া আছে 302। আচ্ছা, তো আমরা
আমার মানগুলো বসাই দেই। এর মান 5 প্লাস n-1 ইন্টু ডি এর মান কত 3 ইকুয়ালস টু 302। উভয় পক্ষ থেকে 5 মাইনাস করলে থাকে n-1 ইন্টু 3, এটার মান আসে 297, মানে 5 ডান পাশে আনছে আর কি। তাহলে n-1 এর মান আসে 3 দিয়ে ভাগ করলে, 300-কে ভাগ করলে আগে আসে হলো 100, 297-কে ভাগ করলে আসে 99, 99। n ইকুয়ালস টু উভয়কে এক যোগ করে দিলে 100। আচ্ছা, সহজ। কিন্তু এই অঙ্কটা আমরা এভাবে করব না। এটা হচ্ছে ক্লাস 9-10 এর বইয়ের স্যাররা যেভাবে করাইছে, আমরা করাবো শর্টকাট। কিভাবে? শর্ট শর্টকাট কিভাবে করা যায় অঙ্কটা মনে আছে? কেউ একজন বলেন তো, দেখে বলেন কত নম্বর সূত্র দিয়ে করা যায়, একটু বলেন শুধু। কি বলছিলাম মনে আছে? যে 1 নম্বর সূত্র আর 4 নম্বর সূত্র একই। মনে আছে? দেখেন জি স্যার। শর্টকাট। তাহলে সূত্র হচ্ছে পদ সংখ্যা n ইকুয়ালস টু শেষ পদ মাইনাস প্রথম পদ। শেষ, তুমি আমার শেষ, তুমি আমার প্রথম, বাই ডি প্লাস 1। শেষ কত? 302। প্রথম কত? 5। ডি কত? 3 প্লাস 1। 297 বাই 3 প্লাস 1 ইকুয়ালস টু 100। তাহলে শর্টকাটটা সহজ না উপরটা সহজ? কোনটাতে ক্যালকুলেশন কম লাগছে, টাইম সেভ হয়েছে কোনটাতে বলেন? শর্টকাটে স্যার। ওকে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এই অঙ্কটা আসছে, বিসিএস আসা নেই কিন্তু। আচ্ছা, আচ্ছা। এখানে অনেকে যারা এই 5 থেকে 2 বিয়োগ করে বলবেন 3, ধরা খেয়ে যাবেন। চিহ্ন সহ বিয়োগ করতে হবে, ঠিক আছে? প্রথম পদ এ ঠিক আছে, এর মান 2 ঠিক আছে। ডি এর মানটা চিহ্ন সহ বিয়োগ করতে হবে, মানে -5 হচ্ছে সেকেন্ড পদ, সূত্রের মাইনাস, প্রথম পদের চিহ্ন আছে +2, বসাইলাম +2। এই 2 এর আগে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা -2 বসাইতে দিত, এরকম ব্র্যাকেট দিয়ে -2 বসাইতে দিত, এরকম বসাইতে দিত, বুঝতে পারছেন? ওকে। কত? -7। ডি এর মান -7। ওকে। বলছে 12তম পদ, এর 13তম পদ, ডাইরেক্ট সূত্র। এখানে পদ সংখ্যা বের করা দরকার নাই। এখানে এই যে 4 নাম্বার সূত্র শর্টকাট বের করা দরকার নাই। পদ সংখ্যা যদি বলে, পদের পজিশন যদি বলে কত, তাইলে আমার 4 নাম্বার সূত্র সহজ। আর যদি বলে পদের পজিশন দেওয়া থাকে, পদের মান বের করতে বলে, তাইলে আমার 1 নাম্বার সূত্র সহজ। তাইলে আমরা জানি n তম পদ, হ্যাঁ 12তম পদ, a প্লাস n-1 ইন্টু ডি কত হয়? এর মান 2 প্লাস n এর মান কত? 12 -1 ইন্টু ডি কত? -7। 2 প্লাস 11 ইন্টু -7, 2 -77, -75। আনসার। এনি কোশ্চেন? তুমি আমার 52 তাস, শেষ দানেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি, সম্ভাবনার এপিঠ ওপিঠ, শেষ মুদ্রায় রাজি। স্যার ডিটা একটু বলেন তো, ডি এর মানটা। কি বলবো বলেন? ডি কি এর মানটা ওই যে -2টা। -2 আছে, যা আছে তাই করব। তো ওটা +2 হচ্ছে না? +2 হবে কেন? সূত্রে কি আছে? সূত্রে আছে পরের পদ। ডি বের করার সূত্র কি? পরের পদ মাইনাস পূর্ব পদ, আগের পদ। হুম, পরের বছর। কি বুঝেন নাই? পরের পদের মান কত এখানে? পরের সেকেন্ড পদের পদের মান মান কত? 5, 5 না -5? -5। -5। পরে এই মাইনাস হচ্ছে এই মাইনাস। পূর্ব ও, পদের মান কত? 2। 2। এই তো বুঝছি। -5 -2।
এটা হচ্ছে আলমগীর কবির বলেন 3 থেকে -7 বিয়োগ করলে কত থাকে? আপনি তো ক্লাস 6 এর সমীকরণ সমাধানের দুর্বলতা দেখা যায়, ক্লাস 6 এর বীজগণিতের দুর্বলতা চিনি। -4। আবার বলি, 3 থেকে, হুম। অন্য কেউ বলবেন না, -7 বিয়োগ করলে বিয়োগফল কত হবে এটা আমাকে বোঝান। -7, -4। এটা খাতায় বোঝানো। লেখেন, লেখা করে করে আমাকে বলেন। এটা যদি না পারেন তাহলে আপনি অঙ্ক করবেন কেমনে, সমীকরণ সমাধান করবেন কেমনে? আপনি তো কোনো অঙ্কই পারবেন না। সব অঙ্ক সূত্র জানেন, কমন পড়ছে, কিন্তু বিয়োগ যোগ স্যার বিয়োগ করতে, -4। যোগ বিয়োগ করতে না পারলে আপনি তো কোনো অঙ্কই করতে পারবেন না। ক্লাস 6 এর যোগ বিয়োগ শিখতে হবে, 3 থেকে -7 বিয়োগ করা শিখতে হবে। 3 থেকে বিয়োগ করবেন, বিয়োগ করবেন কত? -7 কত আসে এখন বলেন। আলমগীর কবির, এখন বলেন কত, আনসার কত? স্যার 10 হবে। +10, +10, এগুলো যোগ বিয়োগ শিখতে হবে আপনাকে। 3 থেকে আপনি বিয়োগ করবেন, কত বিয়োগ করবেন? -7। -7, তো মাইনাসে প্লাস 10। তো এগুলো পারেন না কেন? এটাই তো করছি আমি একটু আগে। 2 থেকে বিয়োগ করছি, কি, 2 থেকে বিয়োগ করছি -5, নাকি কি জানি ছিল, হোয়াট, সেটা এরকম। আর একটু প্র্যাকটিস করেন, ক্লাস 6 এর যোগ বিয়োগের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেন। এই ধারাটার 29তম পদ কত? যুব উন্নয়নে আসছে, সেটা করার দরকার নাই। n তম পদ। আচ্ছা, তবু করে ফেলি শর্টকাট, 1 সেকেন্ডে করবো। আমি সময় দিব না। এর মান 1, ডি এর মান 3, 29তম পদ a+n−1 × d, মানে কি, 1+29−1 × 3, 1+28 × 3, 28 × 3 এর মান কত? 3×3=90, 3×8, 3×6 কম, 84, 1+84 মানে 85। সহজ অঙ্ক, এটা রিপিট, এটা হোমওয়ার্ক। 100, এই যে কঠিন অঙ্ক, এই দেখছেন 41তম, বললাম না, ইয়ে দিয়ে দিবে আপনাদেরকে, টুইস্ট দিয়ে দিবে। ডাইরেক্ট সূত্র দিয়ে অঙ্কটা হবে না। বলছে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? তাহলে আমরা 100 থেকে 200 পর্যন্ত যদি লিখি, সাপোজ 100, 103, না 101, 102, 103, 105, ডট 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 ডট, লাস্টে আছে কি, 197, 98, 198, 199, 200। 100 থেকে 200 এর মধ্যে মানে কিন্তু 100 সহ এবং 200 সহ, মনে রাখবেন। 100 আর 200 বাদ দেওয়া যাবে না। 100 থেকে 200 এর মধ্যে মানে 100 ইনক্লুডেড, 200 শব্দটাও ইনক্লুডেড। ওকে। এখন এইখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলা, মানে কত সংখ্যা জানতে চাইছে। তাহলে প্রথম পদ কত? 3 দ্বারা বিভাজ্য প্রথম পদ কত? কোন সংখ্যাটাকে প্রথম 3 দ্বারা ভাগ যায়? 100 কে 3 দ্বারা ভাগ যায়? 3×3=99। কথা বলেন না কেন আপনারা, বুঝলাম না। স্যার 102। 102, সেটাই। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 102, এই প্রথম পদ 102 হচ্ছে এ। এই 101 বাদ, 100 বাদ, আগের দুটা বাদ। শেষ পদ কত? সর্বশেষ কোনটাকে 200, 3 দিয়ে ভাগ যায়? 200 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না। একশো স্যার একশো নিরানব্বই কি যায়? আটানব্বই যাবে। যায় না। 198, শেষ পদ, দিস ইজ শেষ পদ। এখন বলছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা মোট কয়টা আছে। তাহলে এ যদি 102 হয়, ডি কত বলেন তো? 102 এর পরে কোনটাকে, কোন সংখ্যাটাকে 3 করে যোগ করতে হবে। 3 করে, রাইট, 3 করে যোগ করতে হবে। হ্যাঁ, 3 করে আমি যোগ করাই, 103, 104, 105। এই 105 হচ্ছে বিভাজ্য।
তার মানে এই 102 আর 103 5-এর ডিফারেন্স হচ্ছে D = 3। আর যোগ যে করতে হবে 105 যে হবে, এটা আমার দরকার নাই জানার। এটা জানার আমার দরকারই নাই, যোগ করা বিয়োগ করার দরকারই নাই, ভাগ করার দরকার নাই, 105-কে 3 দিয়ে দরকারই নাই। আমরা জানি যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে তিনটা সংখ্যা পরপরই রিপিট হবে। 4 দ্বারা বিভাজ্য হইলে ডি হইতো 4, 5 দ্বারা বিভাজ্য হইলে ডি হইতো 5, যত দ্বারা বিভাজ্য বলবে ডাইরেক্ট ডি এর মান তত। আচ্ছা, এখন আহ শেষ পদ, শেষ পদ তো পেয়ে গেছি আমরা, তাহলে পদ সংখ্যা সূত্র কি বলেন? কোন সূত্র দিয়ে করব? শেষ মাইনাস প্রথম বাই ডি প্লাস 198 মাইনাস 102 বাই ডি, ডি না তো 3। 198 থেকে 102 বাদ দিলে থাকে 96, কোথা 96, অনলি 96। 96 কি 3 দিয়ে ভাগ করলে থাকে 3 × 3 = 99, 3 × 32 = 96। 33 আনসার। এনি কোশ্চেন? হ্যালো বন্ধুরা, তা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তোরা কি তবু কথা কও না কেন বউ? প্রশ্ন নাই স্যার। হ্যাঁ, প্রশ্ন নাই। প্রশ্ন নাই। নাই ওকে, স্যার। ইয়ে করতেছি, স্ক্রিন ব্রাইটনেস অ্যাডজাস্ট করতেছি আর টাইম দিতেছি আপনাদের লেখার জন্য। 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সংখ্যা কতগুলো? 3 অঙ্কের সর্বনিম্ন আর সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করতে হবে। ওই যে একটু আগে 100 থেকে 200, 100 ছিল সর্বনিম্ন আর 200 ছিল সর্বোচ্চ, ঠিক একই রকম 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের আগে সর্বনিম্ন সংখ্যাটা বের করতে হবে। তো নর্মালি 3 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা কত বলো নিয়ারা? স্যার 100 শূন্য। ফাইন, 3 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 100। এক মিনিট। 3 অঙ্কের হান্ড্রেড কিভাবে হইলো? যেহেতু তিনটা সংখ্যা বলতে বলছে, এই জন্য 1 দিয়ে 2টা শূন্য দিছি। যদি 5 অঙ্কের বলতো তাহলে 1 দিয়ে 4টা শূন্য দিতাম, যদি 10 অঙ্কের বলতো 1 দিয়ে 9টা শূন্য দিতাম। কার কোনো প্রশ্ন আছে কেমনে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কেউ বলো? 999। ইয়েস, 999 ফোন করো। এখন 6 দ্বারা কোনটা বিভাজ্য? 100-কে 6 দিয়ে ভাগ করলে ভাগ যায়? যায় না তো। এই তো 6 দিয়ে 100-রে ভাগ করলে ঘটনা কি ঘটে? 6 × 96, বাকি হলো 4। তাহলে 96-রে ভাগ যায়, তাহলে 96 এর পরের কোন সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ যায়? 96 তো 2 অঙ্কের, 96 তো নেওয়া যাবে না, প্রথম পদ 96 হবে না। তাহলে 96-এর সাথে যদি আমরা 6 যোগ করি কত হয়? 102। তাহলে এইটা হচ্ছে এই এই এইটা হচ্ছে 3 অঙ্কের 6 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা।
রাইট। 102। আবার 3 অঙ্কের 6 দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যা কত, কে বলতে পারেন? আমার আগে করেন দেখি। 999 রে 6 দিয়ে ভাগ দিলে বোঝা যাবে ঘটনাটা কি ঘটে। 6 ষোলং 96, রইল 3, রইলাম 31, 5 6 30, বাকি রইল 1। মানে 999 কে ভাগ যায় না, তাহলে ভাগ যায় কে, বিভাজ্যকে? 999 - 1, তাহলে 998 হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। 6 দিয়ে 999 কে ভাগ যায় না, কিন্তু 998 কে ভাগ যায়। বুঝছি নাকি বুঝি নাই? তা ক্ষুদ্রতমকে বাড়াইতে হবে আর বৃহত্তমকে কমায় দেখতে হবে। এক্স্যাক্টলি। ক্ষুদ্রতমকে যদি আরো কমান, তাহলে তো আরো ক্ষুদ্রতম হয়ে যাবে। 96 থেকে সামথিং বিয়োগ করলে তো আরো কমে যাবে। 3 অঙ্কের তো হবে না, আমাকে 3 অঙ্কের বানাইতে হবে। আর বৃহত্তম যেটা আছে 999, এটার সাথে যদি আপনি 6 যোগ করে দেন, তাহলে তো 1000-এর উপর উঠে যাবে, তখন তো চার চার অঙ্কের হয়ে যাবে। আমার তো 3 অঙ্কের কন্ডিশন ব্রেক করা আচ্ছা, যাবে না। এই জন্য ক্ষুদ্রতমটার সাথে যোগ করতে হবে আর বড়টার সাথে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? জি। স্যার, এখানে তো মনে হয় ক্যালকুলেশন একটু ভুল হয়েছে। একটু জোরে বলেন, আবার বলেন। স্যার 96 পরে স্যার 31 না, তো এটা তো 39 হওয়ার কথা না? সরি সরি, আমি তো 1 লিখছি। এই 9 যে জি লিখছি স্যার। 1-এর মতো, আমি নিজেই খেয়াল করি নাই। 1 মিনিট, থ্যাংক ইউ। এই যে 9টা যে লিখছি, লাস্টের 9টা, এটা 1-এর মতো হয়ে গেছে, এই জন্য আমি নিজে এটাকে 1 কল্পনা করে 1 লিখছি। এটা তো 9 অ্যাকচুয়ালি। 9, এটা তো 9 বসাইতে হবে এখানে। তাহলে তো 5 যাবে না, তাহলে তো 5 6 30 হবে। 5 7 35, সরি 6 দিয়ে ভাগ করতেছি, 6 6 36 হবে। 6 6 36 হবে এটা। তাহলে 3 অবশিষ্ট থাকে। তাহলে বিভাজ্য সংখ্যা তো, ওই অবশিষ্টটা বিয়োগ করলে বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে। 999 থেকে 3 বিয়োগ করলে আসবে 996, হচ্ছে সর্বশেষ বিভাজ্য সংখ্যা। সরি, এটা ভুল হয়ে যেত, অঙ্কটাই ভুল হয়ে যেত। থ্যাংক ইউ নাফিজা নুসরাত। 999 হচ্ছে আমার বৃহত্তম বিভাজ্য সংখ্যা। 996, অল্প 96। তাইলে এখন তো সহজ হয়ে গেল। তাহলে এর মান 102, এর মান 102, আর ডি এর মান কত বলে ফেলেন? 6। সংখ্যা কতগুলা, পদ সংখ্যা? শেষ, তুমি আমার শেষ কবিতা। শেষ মাইনাস প্রথম বাই বি প্লাস 1। তুমি কি আমায় আগের মতো, 1996 মাইনাস 102 বাই 6 প্লাস আগের মতো বাসো ভালো। 6 থেকে 2 গেলে লেখা থাকে 4, 9 থেকে 0 গেলে লেখা থাকে 9, আর 9 থেকে 1 গেলে লেখা থাকে 8, ডিভাইডেড বাই 6 প্লাস 1। ভাগ করলে কত থাকে? 6 কে 6 হলো 2, 29, 5 6 30, 4 6 24, হলো 5 54, 6 9 54, 149 প্লাস 1, 150। দিস ইজ অ্যান্সার। এনি কোশ্চেন? তুমি কি আমার আগের মতো বাসো ভালো, তোমার চোখের রাঙিনা এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো। শেষ হয়েছে আপনাদের লেখা? আমি কি এগিয়ে যাবো পরের অঙ্কে? 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি কত? অথবা দুই ভাবে আসছে, 18তম মধ্যে আসছে 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি কত?
আর 38তম বিসিএস আসছে 1+2+3+... কত? তো এটা তো আমরা এই যে টাইপ 2 আমরা সমষ্টি নির্ণয় সূত্র, যদি ওইটা আমাকে এই সমষ্টির যে 2 নম্বর সূত্র SN এর সূত্র দিয়ে করা দরকার পড়ছে না, এটা আমরা করতে পারি ডাইরেক্ট ইয়া দিয়া। কি দিয়ে করতে পারি? বিশেষ সূত্র ছিল না কিছু, এনতম পদের এনতম স্বাভাবিক সংখ্যার সূত্র ছিল না, মনে নাই? হ্যাঁ, আমরা কি জানি? এন এন সংখ্যক সমষ্টি কত? সূত্র কি বলেন তো? বলেন না কেন? স্যার n × n+1/2। এন এর মান কত? সরাসরি 100 না, ঝামেলা আছে এখানে। সরাসরি 100। 1 নাম্বার পদ 1, 2 নাম্বার পদ 2, 3 নাম্বার পদ 3, তার মানে ঝামেলা নাই। এনে 100 না থেকে যদি 199 থাকতো, তাহলে এন এর মান 199 হইতো। কোনো ঝামেলা নাই এখানে। শিওর হইতে হবে কিন্তু, অঙ্ক ভুল করে ফেললে কিন্তু আবেগে দেখছেন 100 পাই গেছি, কমন পড়ছে, অঙ্ক মিলে গেছে, মাঝখানে যে 2 নাই, মাঝখানে যে 4 নাই, যদি খেয়াল না করেন তাহলে কিন্তু ধরা খাই যাবে। সো মান বসায় দিই, 100 × 100 + 1/2, 50 × 101। কত? 100 × 50 হয় 5,000। আর 5,000-এর সাথে আরো একের জন্য আরো বাড়তি 50। 5,000 + 50, 5,050, 50 50। হিজিবিজি হিজিবিজি, অঙ্ক শেষ। এটাও 2টা বিসিএস আসছে, ও মায়া মায়া গো, এটা সমষ্টির অঙ্ক এতগুলো বিসিএস আসার কারণটা কি? আচ্ছা, এই অঙ্কটা কি নর্মাল না ঝামেলা আছে? এন এর মান 1, 2 নাম্বার পদ 2, 3 নাম্বার পদ 3, কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট n = 99। এনি কোশ্চেন? নো কোশ্চেন। n × n - 1/2, n+1/2, 99, 99 + 1/2, 99 + 100/2, 99 × 50। 50টা 99 যোগফল কত? 50টা 100 হয় 5,000, আর একটা 50 কম, তাহলে 99 5,000 থেকে 50 বাদ দিলাম, 4,050, 4,950। 5,000 থেকে 50 বিয়োগ করে দিলাম, তাইলেই পাওয়া গেল গুণফলটা কত? 4,950। এনি কোশ্চেন সো ফার? লেখা হয়েছে আপনাদের, তোলা হয়েছে? তুমি আমার ভয়ান দাস। ঘুম আসে, খালি ঘুম আসে, বুঝছেন? দুর্বল হয়ে গেছি, খালি ঘুম আসে।
সরি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে। শোনা যাচ্ছে আমাকে এখন? জি স্যার। হ্যালো। আচ্ছা, ধারাটা আমি প্রথম থেকে আবার করি। প্রথম পদ এ এর মান দেওয়া আছে 3। ডিফারেন্স আমি 9 থেকে 6 বিয়োগ করে পেয়েছি, ডি এর মান হচ্ছে 3। আর S12 মানে আমাকে 12টা পদের মান বের করতে বলছে। সরাসরি 2 নম্বর সূত্র দিয়ে আমরা করব। কেন? কারণ 12টা পদ বলে দিছে, 12টি পদ বলে দেওয়ার কারণেই আমরা এন এর মানটা ডাইরেক্ট 12 বসায় দিতে পারতেছি। এই জন্য আমরা 2 নম্বর সূত্র দিয়ে করতেছি। নাহলে আমরা শর্টকাট 5 নম্বর সূত্র দিয়ে করতাম। 1 × T। আচ্ছা, মান বসাই দিই। এন এর মান 12/2, 2 × 3 প্লাস এন এর মান 12 - 1 × 3, 6 × 3 × 6 প্লাস 12 থেকে 11 × 3, 6 × 6 প্লাস 3 × 11 = 33, 6 × 3 = 33 প্লাস 6 মান হচ্ছে 39। কত হয়? 40 যদি হইতো তাহলে 6 দিয়ে গুণ দিলে 4 × 6 = 24, 240, 240 - 6, 234। 2 3 4 5 6 7 8 9 10। অঙ্ক শেষ। আমি কি আছি না হারাই গেছি? আছেন স্যার। আপনি আছেন স্যার। নাফিজা শুধু সময় একা রেসপন্স করে, অন্যরা রেসপন্স করে না কেন? আমি রেসপন্স করার দায়িত্ব দিলাম। কাকে কাকে দিব? আহ হাবিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরিফা, জি শুনতে স্যার। পাচ্ছেন? অ্যালার্ট থাকবেন। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো আমি কি আছি না কানেক্টেড। তখন মাঝে মাঝে বলবেন আছেন। নাফিসা এবং হাবিব, এই দুজনের দায়িত্ব। দ্রুত বলবেন, দেখবো কে আগে বলতে পারে। আমি অঙ্কের মধ্যে আরো 10 বার জিজ্ঞেস করবো যে আমি কি আছি না হারিয়ে গেছি। তখন বলবেন আছেন স্যার। এটা যে বেশি সংখ্যক বার বলবে তাকে আমি ক্লাসের শেষে একটা চকলেট ভার্চুয়াল উপহার দিব। ঠিক আছে? হাবিব এবং নাফিসা রেডি থাকবে। ওকে। 36তম বিসিএস আসছে। এই যে দেখেন, এই সূত্রে কিন্তু 81 কত নাম্বার পদ এটা বলে দেয় নাই। তার মানে এটা আমি 2 নম্বর সূত্র দিয়ে করতে পারবো না। ওই যে ক্লাসে বেসিক বোঝানোর সময় কিছু কথা বলেছিলাম, মনে আছে? তো এটাকে করতে গেলে আমার 2টা সূত্র ইউজ করতে হবে 2 ধাপে। প্রথমে 1 নম্বর সূত্র দিয়ে বের করতে হবে এনতম পদ কত, মানে 81 যে কত নাম্বার পদ এটা বের করতে হবে। ধরলাম 81 হচ্ছে 20 নম্বর পদ। এখন এরপরে গিয়ে আমাকে আবার 2 নম্বর সূত্র ইউজ করতে হবে, মানে 2টা অঙ্ক করতে হবে 2 বার। তাহলে আমি যদি শর্টকাট করতে পারি বা শর্টকাট করতে চাই, যে সমষ্টি সমান সমান গড় ইন্টু পদ সংখ্যা, 5 নং সূত্র, তাই না? এগুলি কি 5 নং সূত্র? সমষ্টি ইকুয়ালস টু কি? গড় ইন্টু পদ সংখ্যা। সংখ্যা সঠিক না সংখ্যা সঠিক? উচ্চারণ কোনটা, সংকৃত না বিবৃত? সংখ্যা না সংখ্যা? গড়ের মান কি? প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। আর পদ সংখ্যার মান কি? শেষ মাইনাস প্রথম। আজকে খালি শেষ আর প্রথমের খেলা। ব্যাপারটা কি? তুমি বাই ডি +1। এর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ
প্রথম সকাল, ক্লান্ত দুপুর বেলা। 80/4 +1। ওকে। 82/2 এর মান কত? 41 ইন্টু 80 কে 4 দিয়ে ভাগ দিলে থাকে 20 + 1। 20 আর +1 মানে 21। 21 আর 41-এর গুণফল যত হয় তত আনসার। 41 × 20 কত হয়? 2 × 2 = 2, 4 × 2 = 8, 820। আর 41 × 21, 41 × 21 করতে গেলে আমাকে আরো একটা 41 যোগ করতে হবে। 861। 861। তাহলে 861 হচ্ছে আমার অঙ্কের আনসার। এনি কোশ্চেন সো ফার? ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন মান, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল। আচ্ছা, এভাবে না কইরা আমি কি আপনাদেরকে প্রথম থিওরিটা দেখাই দিব? নর্মাল, যেভাবে আপনারা ক্লাস 9-10-এ করে আসছেন সেটা দেখাই দিব। এই মেয়েরা কথা কও না কেন? স্যার ওইটা তো হচ্ছে 2 নাম্বার সূত্রটা দিয়ে না? না, 2 নাম্বারটা দিয়ে করা যাবে না। 2 নাম্বারটা ইউজ করার আগে 1 নাম্বারটা ইউজ করে নিতে হবে, পরে 2 নাম্বারটা আপনি অ্যাপ্লাই জি করতে স্যার। পারবেন। স্যার পারবো। হ্যাঁ, পারবেন তো বুঝলাম, কিন্তু প্রমাণ দেখা দরকার আছে কিনা যে ওইটা দিয়ে করলে সময় বেশি লাগে। দরকার নাই। চিটে করে দেওয়া আছে, সেটা করে দেওয়া আছে না? অনেক বড়। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ আলমগীর আহমেদ চৌধুরী। রেসপন্স করার জন্য ধন্যবাদ। সবাই শিটটা দেখে নিবেন, আমাদের প্রিন্টেড শিটও আছে। আবার আপনাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে, গুগল ড্রাইভে অনলাইন শিট আছে, সেখানেও আছে। আপনারা দেখে নিবেন যে নর্মাল অঙ্কটা নর্মাল বুদ্ধির একটু বড়, আমি শর্টকাট করাইছি, সেটা সহজ হয়েছে। ধারা সমীকরণ, সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। ওই যে একটা কদমালির প্রোডাকশন ছিল না, একটা স্পেশাল সূত্র, যে সাধারণত D10 এবং 6, না 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 সরি, এটা সে অঙ্ক না। 6তম পদ 52 হলে 15তম পদটা কত? না, এটাও করা যাবে, এটাও আমার সেই স্পেশাল টেকনিক দিয়ে করা যাবে। আগে কোনটা দেখাবো, স্পেশাল টেকনিক দেখাবো নাকি আগে কঠিন থিওরি দেখাবো? বলেন। স্যার আগে ক্লাসিক্যাল টেকনিকটাই দেখান। আগে ক্লাসিক্যালটাই দেখো। ওকে। নর্মালি ধরি, ধরি প্রথম পদ জানি না তো, কিছুই দেওয়া নাই, ধরি প্রথম পদ। আমার অনেক বড়, 2-3 ধাপে সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। ধরি প্রথম পদ এ, ডি এর মান দেওয়া আছে 10। তাহলে 6তম পদ কত? A+6-1 × D। এর মান কত দেওয়া আছে? 6তম পদ কত দেওয়া আছে? 52 ভাষা ফিফটি আন্দোলন টু করে ফেললাম। বা A+5 × D এর মান কত? 10 = 52। তাহলে A = কত? 52 - 50, মানে কি 2। এর মান পেয়ে গেলাম। তাহলে তো এখন সহজ। 15তম পদ। তাহলে অতএব 15তম পদ A+15 - 1, 2+14 × D এর মান কত? 10। 2+140, 142 আনসার। এনি কোশ্চেন? না, এটা তো কঠিন না, পরেরটা বেশি কঠিন, এটা সহজ। সহজ না কঠিন? স্যার। সহজ। আচ্ছা, আমরা একটু শর্টকাটটা শিখে ফেলি। তুমি আমার
সারাদিন আমার, তুমি আমার সারা- ছয়তম পদ 52, 15তম পদ এক্স, সাধারণত ছয়তম পদ 52 আর 15তম পদ ধরে নিলাম এক্স, ডি এর মান দেওয়া আছে 10। তাহলে সূত্রটা কি ছিল? আমরা শর্টকাট, এফ আই তম পদ, এফ আই মানে কি আর এফ তম পদ পদ, এন এফ আর এন আই। এফ তে কি, আই তে কি, কেউ বলতে পারেন? এফ তে ফাইনাল, আই তে ইনিশিয়াল। কি শিয়াল? কেমন শিয়াল? ইনিশিয়াল। সূত্রটা দেখাই দিয়েছিলাম, বাট কারণটা ব্যাখ্যা করি নাই। এই যে এখানে লিখছি এন এফ তম পদ, এন এফ তম পদ, এই এফ এর মানে হচ্ছে ফাইনাল, মানে পরবর্তী পদের মান। আর এখানে এন আই তম পদ লিখছি, এন আই লিখছি, আই মানে হচ্ছে ইনিশিয়াল। বুঝতে পারছেন? এই সূত্রটা দিয়ে আমরা করব, কত মডেল প্রোডাকশন সূত্র দিয়ে শর্টকাটে করবো। ডি সমান সমান এন এফ পদ মাইনাস এন আই পদ বাই এন এফ মাইনাস 10 সমান সমান এন এফ পদ হলো 52 মাইনাস এন আই তম পদ, প্রথম পদ মানে ইনিশিয়াল পদটা কত বের করতে বলছে, এক্স। আর এন এফ তম পদ কত, পরবর্তী পদটা কত, 15তম পদ। সরি সরি, ভুল লিখতেছি, আমি ভুল লিখতেছি, দেখেন দেখেন ভুল লিখতেছি। এই যে 15তম পদ যেটা শেষ পদ, সেটা হচ্ছে এক্স, এন এফ টা হচ্ছে এক্স। আমি কিন্তু দেখেন উল্টা লিখে ফেলছি, দেখেন উপরের সূত্রে আমি উল্টা লিখে ফেলছি। আমি কিন্তু এটা উল্টা লিখে ফেলছি, এখনই অঙ্কটা ধরা খেয়ে যেত। এন এফ তম পদ, এই এক্সটা মান বের করতে হবে, সেই এক্সটা হচ্ছে এন এফ তম পদ, আর এই 52টা হচ্ছে এন আই ইনিশিয়াল পদ। বুঝতে পারছি? তাহলে আমরা যদি এখন এক্স থেকে বিয়োগ করি 52, আর নিচে হবে 15 থেকে বিয়োগ করব আমরা 6। আচ্ছা, বর্গমূল করলে বা এক্স মাইনাস 52 ইকুয়ালস টু 15 থেকে 6 বিয়োগ করলে 9, 9 দিয়ে 10কে বর্গমূল করলে 90, বা এক্স ইকুয়ালস টু 90 প্লাস 52 ইকুয়ালস টু 142। আচ্ছা, এখন আমরা দুইটা কম্পেয়ার করি, কোনটা সহজ কোনটা ছোট বলেন তো? স্যার লাস্টে যেটা করলেন আচ্ছা, শর্টকাট। আর এই যে এগুলো যে লিখছি এগুলো কিন্তু দরকার নাই, এগুলো কিন্তু আপনার লেখা দরকার নাই পরীক্ষার হলে, এগুলো আপনার লেখা দরকার নাই, কারণ এগুলো আপনি ডাইরেক্ট সূত্র বসাই দিবেন। আমি তো অঙ্ক যখন এটা করব, এই সূত্র লিখবো না, আমি কি লিখবো জানেন? আমি যে অঙ্কটা এখানে করব, কেমনে করবো জানেন? আমি করব x - 52, কি ব্যাপার, কলমে ঝামেলা করতেছে। আমি ডাইরেক্ট লিখবো x - 52 বাই 15 - 6, এক্স ইকুয়ালস টু 52 প্লাস 9 10 90, 142। কয় সেকেন্ড, কয় সেকেন্ড লাগছে? স্যার 5 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে অঙ্কটা আপনাদের কাছে মনে হইতে পারে অনেক বড় বড় অঙ্ক বা অনেক কঠিন মনে হইতে পারে, 2 ধাপের অঙ্ক মনে হইতে পারে, বাট শর্টকাট জানলে 10 সেকেন্ডের অঙ্ক, নাকি?
হা 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 হা। এইটা হচ্ছে সমীকরণের অঙ্ক, প্রকৃত সমীকরণের অঙ্ক। এখানে সমীকরণ প্রতিষ্ঠা করতেই হবে। হুম, কোনো বিকল্প নাই। করি আমরা, মনে করি প্রথম পদ। এটাই বের করতে বলছে। ঠিক আছে, প্রথম পদের মানই বের করতে বলছে। ডি এর মান কত জানি না, ধরি সাধারণ অন্তর। অন্তরে অন্তরে পাখা মেলোডি। পঞ্চম পদ 18, তাহলে পঞ্চম পদের সূত্র কি? এনতম পদ। a+5 - 1 × d। এটার মান আবার দেওয়া আছে, পঞ্চম পদের মান দেওয়া আছে 18। আমরা যদি লিখি a+4d = 18, থাকুক না এই পর্যন্ত। 1 নং সূত্র। ওরা বলছে প্রথম 5টি পদের সমষ্টি হচ্ছে 75। তাইলে সমষ্টি সূত্র কি? s5 n/2 2a+n - 1 × d। এটা হচ্ছে সমষ্টি সূত্র। মান বসাই, n এর মান কত? 5। 5/2 2a+5 - 1 × d সমান সমান 5/2 2a+4d। এটার মান দেওয়া আছে কত? সমষ্টির মান দেওয়া আছে কত? কেউ একজন বলেন, তাহলে বুঝবো যে আমি অনলাইনে আছি, নাহলে হারাই গেছি। প্রথম 5টা পদের সমষ্টি কত দেওয়া আছে? আর 75। ফাইন, অন্য কেউ বলেন না কেন, নাফিস আপু একলাই বলে 75। এটার মান দেওয়া 75। এখন আমরা 1 নং কি পাইছিলাম দেখেন, a+4 এর মান 18 পাইছিলাম। তাহলে আমরা যদি এখান থেকে a+4 মান বসাই দিই, তাহলে তো এর মান পাওয়া যায়। বা 5/2, এই 2a+4 কে যদি আমরা এই 2a কে আমরা a+a লিখতে পারি নাকি পারি না? পারি নাকি পারি না? পারি কি পারি না? 5/2 এই a+4 এর মান কত আমরা পাইছিলাম একটু আগে? 18। লিখে ফেলি 18, মান কত আসছে? 75। এখন আমরা যদি বজ্রগ্রহণ করি, তাহলে a+18 মান আসবে 75 × 2। 1 মিনিট, আমার ল্যাপটপের চার্জ কমে গেছে, আমি চার্জে লাগাই আসি। ওকে, চার্জারটা লাগাইলাম। কালকে ক্লাসের মাঝখানে চার্জ দিয়েছিল, নিউজটা খারাপ হয়েছিল এমন। আমার ল্যাপটপ ব্যাকআপ এই সময়ই দেয়, এই 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টাই দেয়, এর বেশি দেয় না। পুরানো হয়েছে তো, বয়স চিন্তা করবো। বয়স হয়েছে না। তাহলে এটির মান 75 × 2/5, আসলে 5 × 15 = 75। তাহলে এ সমান সমান 18 + 15 × 2 = 30, মানে কি 48। প্রথম পদের মান 48। এই অঙ্কের কোনো শর্টকাট নাই। এই 12 হইলো কেন? সরি, মাইনাস হবে তো। 18 যে ডান পাশে গেছে, 18 তো মাইনাস হবে।
এটা হবে 15 × 30 -18, 12। লেখা শেষ হয়েছে আপনাদের? চা খাবেন? ঢেলে দেই। কষ্ট লাগতেছে আপনারা? পরিবেশটা সুন্দর না? চারিদিকে কোনো হইচই আছে? বসেন বসেন, অঙ্ক কইরা যান, শেষ কইরা যান। একটি সমান্তর ধারার প্রথম পদ, পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে প্রথম 10টি পদের সমষ্টি কত? সমষ্টির সূত্র আমাকে এ লাগবেই, প্রথম পদ লাগবেই, তাহলে ডিও লাগবে, এও নাই ডিও নাই, তাহলে সব ধরে নিতে হবে। ধরি ধরি এ সমান সমান এ, ডি সমান সমান ডি, তাইলে পঞ্চম পদ এ প্লাস n-1 × d, পঞ্চম পদ দেওয়া আছে কত? 13, পড়ছে 13। আবার বা a+4d, এটার মান পেলাম আমরা, পড়ছে 13, সমীকরণ 1। আবার সপ্তম পদ a+7-1 × d, কত? 19, বা a+6d = 19, সমীকরণ 2। এখন যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি, ডি পেয়ে যাই, যাই কি না? সমীকরণ 2 - 1 কি পাই? a+6d - a-4d সমান সমান 19 - 13 সমান সমান, বা 2d = 6d = 3। সাধারণ অন্তর পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম। এখন প্রথম পদের মান জানা লাগবে না? 1 নং এ ডি এর মানটা বসাই দিই, 1 নং থেকে ডি এর মানটা বসাই দিয়ে পাই, 1 নং থেকে কি পাই? a+4d, 4d এর মান কত? 3 কত? 13। আমি কি আসি না নাই? বা আছেন স্যার। সমান সমান, থ্যাংক ইউ আচ্ছা, নাফিকা। 13 - 3 × 4 = 12, মানে কি 1, প্রথম পদের মান 1। এখন তো ডিও পেয়ে গেছি, এও পেয়ে গেছি, তাহলে তো এখন আমার 10টি পদের সমষ্টি বের করা 2 নম্বর সূত্র দিয়ে ডাইরেক্ট। s10 n/2, 2a+n-1 × d সমান সমান n, n এর মান কত? n এর মান তো বলছে 10টা, তাহলে 10/2। কি ব্যাপার, কলমটা খুব ঝামেলা করতেছে। এই 2-3 দিনে নষ্ট হয়ে গেল কলম, এটা হইলো? 2-3 দিনে যদি আমার গ্রাফিক স্টেপ শেষ হয়ে যায়, আমি যাবো কই? 7,000 টাকা যদি 2-3 দিনে শেষ হয়ে যায়। কেন কি হয়েছে? এই যে লড়া খাইতেছে বারবার, এবং যেখানে টাচ করতেছে সেখানে আরেক জায়গায় ইয়ে করতেছে। 10/2 ইন্টু 2 এর মান 1 প্লাস এন এর মান 10 ভাই মাইনাস এটা 1। আপনার ট্যাবের সমস্যা না, এটা হচ্ছে ওই যে আমরা কথা বলতেছি এখানে হচ্ছে আপনার ওই ট্যাবটারে সেভ দেন, সেভ দিয়ে বেরোয় আবার ঢোকেন, তখন দেখবেন আর এই ঝামেলাটা করতেছেন। এটা হচ্ছে ওই যে এই যে সমস্যা। হইতে পারে। আচ্ছা, ডি এর মান কত বের করছিলাম একটু আগে আমরা? আমি তো ভুলে গেলাম। স্যার থ্রি 3। থ্রি থ্রি সমান সমান 5 × 2 + 9 × 3, অঙ্ক সহজ। 5 × 2 + 3 = 27, অঙ্ক সহজ। বানায় আনলে তো অঙ্ক সহজ লাগবেই, মাছ ধইরা দিলে তোমার এত খাইতে মজাই লাগবে, সহজই লাগবে। 5 × 29, 5 × 3 = 3×5 = 50, 150 -5 145। এনি কোশ্চেন? নো কোশ্চেন। মনের রঙে রাঙাবো
কিন্তু অঙ্কটা অনেক বড় দেখছেন, কত বড় দেখছেন, কতগুলা ধাপ দেখছেন। আর শীটেরটা তো ছোটই ছিল, আপনি তো অন্য নিয়মে করলেন। আরে সেটা তো শর্টকাট, আমি করাবো। তো সেটা অনেক হচ্ছে বড়। শর্টকাট, ওই যে কতমালি থিওরি, কতমালি প্রোডাকশন থিওরি। আমরা কতমালি প্রোডাকশনে চলে যাই এখন। ইটস এ কতমালি প্রোডাকশন, ইটস এ ফুয়াদ প্রোডাকশন, শর্টকাট। মনের রঙে রাঙাবো। বলেছে পঞ্চম পদ 13 আর সপ্তম পদ 19। ওই যে এনআইএনএফ থিওরি থেকে আমরা ডাইরেক্ট ডি বের করে ফেলবো। ডি সমান সমান কি, ডি সমান সমান কি, নাকের কি। 19 - 13/7 - 5 = 6/2 = 3। আবার এটা আমরা কি পঞ্চম এবং সপ্তম পদের বিবেচনা করছি। এখন আমরা যদি প্রথম পদ, প্রথম ও পঞ্চম পদের বিবেচনা করি, পদের বিবেচনা যদি করি আমরা এই সূত্র আবার একই সূত্র আবার প্রয়োগ করি, তাহলে আমরা কি জানি, ডি সমান সমান 5তম পদ মাইনাস প্রথম পদ বাই 5 - 1। কে বুঝেন নাই এই সূত্রটা, বলেন। এই সূত্রটা বুঝে সবাই কনফার্ম করে পরে আগাবো, নাহলে আগাবো না। 5তম পদ মাইনাস প্রথম পদ বাই 5 - 1, এটা কি ঠিক আছে না ভুল লিখছি, না কি ঝামেলা মনে হইতেছে? ঠিক আছে স্যার, এনএফ এর সূত্রটা। ওকে, একই সূত্র দুইবার প্রয়োগ করছি। তো ডি এর মান একটু আগে আমরা 3 বের করছি, বসাই দিলাম 3 সমান সমান 5তম পদের মান দেওয়া আছে 13 মাইনাস প্রথম পদ বাই 4, গুণ করলে 3 - 4 = 12 = 13 মাইনাস প্রথম পদ। সাইড চেঞ্জ করলে প্রথম = 13 - 12 = প্রথম পদের মান 1। প্রথম পদ 1 পেয়েছি, ডি এর মান 3 পেয়েছি, তাইলে আমার কি চাইছে, আমার 10টি পদের সমষ্টি। 10 নং পদের মান জানি না, সুতরাং আমাকে গড় ইনটু পদ সংখ্যা সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, তার মানে আমাকে বাধ্য হয়েই ওই S10 এই এরপরে বাকিটুকু, এরপরে যে এইটুকু করতে হচ্ছে, এইটুকু আমাকে করতেই হবে পরে। তাহলে আমি আগে যেটুকু সমীকরণ দিয়ে করছিলাম, এই যে এইটুকু টানের উপর পর্যন্ত, এই যে এইটুকু এইটুকু ডান পক্ষে ডানে করছি আমরা সমীকরণ প্রতিষ্ঠা করে, আর বামে করছি কদমালি প্রোডাকশনের সূত্র প্রয়োগ, একই সূত্র দুইবার প্রয়োগ করে। কোনটা সুবিধা আপনাদের কাছে মনে হচ্ছে, বামেরটা না ডানেরটা? স্যার, বামেরটা। হ্যাঁ, আবার বলেন, বোঝা যায় নাই তার সাথে। বামেরটা স্যার। বামেরটা। লালডা না কালাডা, সরি আমার তো নীলডা, লালডা না নীলডা, গরু কোনটা নিবেন, লালডা না নীলডা? অবশ্যই নীলডা, আমি হলে নীলডা দিয়েই করবো। নীল গরুর দুধ সুন্দর, সরি সুন্দর বলতেছি, মানে মজা, টেস্টি। নীলগাই এক প্রকার বুনো গরু আছে, নীলগাই। নীল রঙের কোনো গরু হয় না কেন? গরু সাধারণত সাদা হয়, কালো হয়, লালচে হয়, বাদামি টাইপের হয়, কিন্তু গরুর রং কখনো নীল কেন হয় না? আবার নীলগাই আছে একটা, মানে বন্য বনো বনো ষাঁড় বনো গরু আছে নীলগাই, তো ওরা কেন নীল হয়? কালো গায়ের দুধ দিব, দুধ খাবার বাটি দিব। বিশেষ ধরনের সমস্যা বলি, ওই যে বিশেষ সূত্র থেকে আমরা 36 BCS এ আসছে, দেখছেন এটা কি, এই সূত্রের সমান কি, কোনো মান দেয় নাই। সূত্র ছিল n × n+1/2। হ্যাঁ, ক নাম্বারে ছিল এটা, খতে ছিল n², গতে ছিল n² - 2, ঘতে ছিল
n × n+1 × 2n+1/6, কোনটা আনসার? হ্যাঁ, কারণ আমরা জানি এটা n সংখ্যক বিজোড় সংখ্যার সূত্রটা হুবহু তুলে দিছে। একটুকে বলছিলাম না যে এই সূত্রটা হুবহু পরীক্ষায় আসছে। এটা 36তম বিসিএস আসছে। এটা কিন্তু প্রাগৈতিহাসিক ডাইনোসর যুগের বিসিএস না। এটা কিন্তু এই রিসেন্ট বিসিএস, সিলেবাস চেঞ্জ করার পরের বিসিএস। সুতরাং এটা এরকম অঙ্ক আবার আসতে পারে। এটা বিজোড়েরটা আসছে, কদিন পরে জোড়েরটা আসবে। বেজোড়েরটা হয়েছে n², আর জোড়েরটা সূত্র জানি কি? জোড়ের সূত্রটা কি? স্যার n × n+1। ওকে, কি বলতেছিলাম, কি যেন একটা মনে পড়লো। সূত্র তো আসছে হুবহু সরাসরি ঠিকই, কিন্তু আরেকটা যেন বলতে চাচ্ছিলাম। ও, একটু ভাবাই আপনাদেরকে, দেখেন এখানে যদি বেজোড় সংখ্যার সূত্রটা n² আর জোড় সংখ্যার সূত্রটা ভুলে গেছি, n × n+1, এটা ভুলে গেছি পরীক্ষা হলে। এখন দেখেন তো, ওয়ানের জায়গায় যদি ওয়ান না থেকে টু থাকতো, তার মানে কি জোড় সংখ্যার পর ধারাটা হইতো। থ্রি এর জায়গায় ফোর থাকতো, ফাইভের জায়গায় সিক্স থাকতো, তাহলে জোড় সংখ্যার ধারাটা হইতো না? হ্যাঁ হইতো। প্রতিবার কি ওয়ানের সাথে +1 করতে হইতো, তিনের সাথে কি +1 করতে হইছে, পাঁচের সঙ্গে +1 করতে হইছে। তাহলে এখানে যদি 50টা পদ থাকে, তাহলে 50 বার যোগ করতে হইছে না? 50 বার এক যোগ করতে হইছে না? মানে +50 যোগ করলেই এই ধারার সঙ্গে n² সাথে যদি আমি +50 যোগ করি, তাহলে জোড় সংখ্যার ধারাটা পাওয়া যায় কি যায় না? যায় কথাটা স্যার। যায়। তাহলে এখন জোড় সংখ্যার ধারাটা যদি আমরা বলি n² + 50। আচ্ছা, 50 মানেটা কি? 50 মানে কি? 50 মানে তো n। 50টা পদ যদি থাকে, তাহলে nই তো 50। তার মানে n² + n, এখান থেকে যদি আমরা n কমন নেই, তাহলে কি থাকে? n+1। এই যে দেখেন, দেখছেন, n × n+1। অথবা এটা থেকে যদি আমরা বিজোড়টা বের করতে চাই, যদি বলি যে n × n+1 রে গুণ করলে থাকে n² + n, তাহলে n² হচ্ছে বিজোড়, n² হচ্ছে বিজোড় সংখ্যার দ্বারা। আর প্লাস হচ্ছে জোড় বানানোর জন্য +1 + 1, n সংখ্যক বার +1 যোগ করছি, n সংখ্যক বার +1 যোগ করছি, এই জন্য বিজোড় সংখ্যাটা পেয়ে গেছি আমরা। শুনেন, সংখ্যা তত্ত্ব হচ্ছে গণিতের সবচেয়ে কঠিন ধারা। সংখ্যা তত্ত্ব, অ্যালগরিদম প্রোগ্রামিং এ আমাদের সংখ্যা তত্ত্ব নিয়ে কাজ। এই জন্য পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের কম্পিউটার প্রোগ্রামার যারা, তারা অ্যাকচুয়ালি হয় সংখ্যা তত্ত্ববিদ, যারা তার ম্যাথমেটিশিয়ান। বলে না কম্পিউটার দ্বারা আছে গণিতের উপর, কম্পিউটারের মধ্যে গণিত কই ভাই? কম্পিউটার তো সফটওয়্যার দিয়ে বানাইছে, গ্রাফিক দিয়ে বানাইছে, হ্যাঁ, সলিড স্টেট দিয়ে বানাইছে, অর্ধপরিবাহী দিয়ে বানাইছে না ভাই। কম্পিউটার বানাইছে অর্ধপরিবাহী দিয়ে, কিন্তু কম্পিউটার ইয়ার পিছনে যে অ্যালগোরিদম আছে, যে লজিক গেট আছে, এগুলা সবচেয়ে ভালো বোঝে ম্যাথমেটিশিয়ানরা। বুঝতে পারছেন? আমরা যখন প্রোগ্রামিং শিখেছি আমি, তখন আমরা এই লুপ, অ্যারে, এরকম বিভিন্ন রকম জটিল ক্যালকুলেশন আমাদের করতে হয়েছে। তো সেগুলো অ্যাকচুয়ালি ছিল সংখ্যার তত্ত্ব, সংখ্যার থিওরি। বুঝতে পারছেন? তো যে ম্যাথমেটিক্সে ভালো, সে কম্পিউটার প্রোগ্রামিং এ ভালো, এটা নিঃসন্দেহে। গ্রাফিক ডিজাইন শিখতে ম্যাথমেটিক্স লাগে না, ওয়েবসাইট বানাতে ম্যাথমেটিশিয়ান লাগে না, বাট প্রোগ্রামার হইতে গেলে আপনাকে ম্যাথমেটিশিয়ান হয়, ম্যাথ লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ছাত্র চলে গেছে, আর দুইজন আর পাঁচজন আছে। আরেকজন যদি চলে যায়, আমি ক্লাস অফ করে দিব, বাকি সব হোমওয়ার্ক দিয়ে দিব। ঠিক আছে? 1² + 2² + 3² + 50² মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সূত্র কি?
বেজোড় সংখ্যাটা স্যার। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, বেজুর পাইলেন কই? n সংখ্যক এই আমি যে, কি বেজুর বলছিলাম? না না এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, বর্গের সমষ্টি। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 50 স্কোয়ার। তো সূত্রটা হবে এন ইন্টু, আমা কালার গেল কই, n × n+1 2n+1/6, ওই সূত্রটা না? নাকি ভুল করতেছি? না নাফিসা স্যার, বলেন ঠিক সূত্র আছে ঠিক স্যার, আছে না ভুল? ঠিক আছে স্যার। মান বসান। এন এর মান কত? 50 না 50। ঝামেলা আছে? 50। কোনো ঝামেলা আছে? কোনো ভেজাল আছে? ওয়ান এর জায়গায় ওয়ান আছে, টু এর জায়গায় টু আছে, 3 নাম্বার পদে 3 আছে। হ্যাঁ আছে, ঝামেলা নাই। তাহলে এন এর মান ডাইরেক্ট 50। 50 + 1 × 2 × 1/6 + 1/51, 101/6। 3 × 51। আরে কি দেখলাম, 3 × 51, আর 6-কে 3 দিয়ে কাটলে হচ্ছে 2। দুই 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 কে 50 হলে 25। 17 × 25 × 101। 25, 4 × 25 = 100, 16 × 25 = 400, 17 × 25 = 425। 425 × 101। 101-কে যদি ভাঙ্গাই ফেলি, 100 প্লাস আরো 425 যোগ করতে হবে, এটা হলো আমার আনসার। তাহলে 425/000/425, এটা হচ্ছে আমার আনসার। 52924 আনসার। এটা বুঝতে পারছেন ক্যালকুলেটর ছাড়া আপনারা কেমনে বড় বড় গুণ করবেন? ওই মেয়েরা কথা কও না কেন? আইবিএম এর ম্যাথ যখন করে পোলাপান কয় যে আইবিএর ভর্তি পরীক্ষা নাকি ঢাকা ভার্সিটি খুব কঠিন। কঠিন তো হবেই। আইবিএ তে পাশ করলে তো আমার কোম্পানিতে চাকরি পাওয়া যায়, ব্রিটিশ আমেরিকান আমেরিকান টোবাকো, এমএনসি, এমএনসি বুঝেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়া যায়। উমায়া মায়া গো, জীবন অ্যাপ্লাই করছি না। তো বেশি বেতনের চাকরি পাইতে চাইবা তাইলে তোমাকে বেশি বড় কঠিন ডিগ্রি লাগবে, প্রমাণ দিতে হবে তোমার ব্রেন খুব ফাস্ট। সেটার প্রমাণ হচ্ছে আইবিএর এমবিএর পরীক্ষা। সেখানে ম্যাথ গুলা বিসিএস এর চেয়ে একটু কঠিন থাকে এবং সুপার ফাস্ট করা লাগে। টাইম থাকে বেশি কম, খুব বেশি কঠিন ম্যাথ থাকে না, বাট টাইম থাকে কম। তো আইবিএম এর কোশ্চেন দেখে আমি বলি সব শর্টকাটে সূত্র, সব শর্টকাটের অঙ্ক। যে অঙ্কগুলো শর্টকাটে করা যায় অনলি সেগুলোই বিসিএস আইবিএম তে দেয়। সো এই টেকনিক গুলা ক্যালকুলেটর ছাড়া শর্টকাটে গুণ গুণ করার, ভাগ করার, বা অন্যান্য আরো অনেক থিওরি আমি অ্যাপ্লাই করি, সেইগুলো যারা জানে তারা এমবিএ এর কোশ্চেন দিকে আসবে, বলবে এগুলো তো পানিবাদ। তাহলে তো আমার কোম্পানির চাকরি বিসিএস এর তুলনায় কি পান্তাপাতে কি? এনি কোশ্চেন? আমার এই যে প্রথম আইবিএমবি পরীক্ষা দিতে ইন্সপায়ার করছে বিসিএস পরীক্ষার আগে, তখন ঢাকায় থাকতাম, কমপ্লিট হয় নাই তখনও মাস্টার্স বা কিছু। তখন সে কইতেছে, আমি বললাম যে আইবিএমবিএ ভর্তি হবো, পড়ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আইবিএমবি পড়বো কেন, পাগলে পাইছে আমারে। কয় কয় উম,
ঝামেলা হয়ে গেল। অ্যানোটেশন দিয়ে করা যাবে না, ইয়ে দিয়েই করতে হবে। আহ, বাদ দিতে হবে আমার ইয়ার, আমার এতক্ষণ যেভাবে করছিলাম সেটাতেই করতে হবে, রেগুলো কই বুঝলাম না। ফাইল সেভ করার অপশন পাচ্ছি না, কি ব্যাপার, কই গেল? স্যার, এটা তো ওয়ার্ড ফাইল না। এখন আসছে, আপনি যে ভিতরে ঢুকে গেছিল, পাইছি। পেয়েছি গো সোনা, পেয়েছি। এই যে আবার ঢুকে গেছে, পরে বুঝলাম না আমি। উপর থেকে রিবনটা ভ্যানিশ হয়ে যায়। উপর থেকে যেখানে যে ড্রয়িং যেখানে করি, তারপর ইরেজ যেখান থেকে করি, সেই ইয়াটা ভ্যানিশ হয়ে উপরে উঠে যায়। এটা করাইছি, হ্যাঁ, এটা অ্যানোটেশন দিয়ে করাইছিলাম, মানে ভ্যানিশ হয়ে গেছে, অসুবিধা নাই। এটা আমরা করাই 24তম বিসিএস আসছে। এন সংখ্যক বেজোড় সংখ্যার বর্গের সমষ্টি, এটা কি করাইছি আমি আপনাদেরকে, সূত্র শিখাইছি? এন সংখ্যক বেজোড় সংখ্যার বর্গের সূত্র শিখাই নাই, আপনাদেরকে শিখাইছি এন সংখ্যক জোড় সংখ্যার নর্মাল সূত্র, এন সংখ্যক বেজোড় সংখ্যার নর্মাল সূত্র, আর এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র শিখাইছি। কিন্তু এন সংখ্যক বেজোড় সংখ্যার বর্গের সূত্র শিখাই নাই আপনাদেরকে, শিখাইছি? শিখাই নাই। সুতরাং আপনাদের এটা করা দরকার নাই, স্কিপ করেন। 15টা অঙ্ক যদি কারো করা দরকার পড়ে তাহলে সে এটা করবে, শিখবেন। এতগুলো সূত্র, আবার এন সংখ্যক বেজোড় সংখ্যার পরে দেখবেন আছে একটা এন সংখ্যক জোড় সংখ্যার, লগেরটা করাতে হবে, লগেরটা আলাদা স্পেশাল। কিন্তু এন সংখ্যক বেজোড় সংখ্যার বর্গের সূত্র যেমন একটা আছে, আবার এন সংখ্যক জোড় সংখ্যারও সূত্র একটা আছে। এটা হয়তো মুখস্থ করে একটা অঙ্কের জন্য একটা বেশ কঠিন একটা সূত্র মুখস্থ করার কোনো মানে নাই, এই জন্য আমি অঙ্ক স্কিপ করছি, বুঝছেন? অঙ্কটা আমি স্কিপ করে যাচ্ছি। এন সংখ্যক বিজোড় সংখ্যার বর্গে যে এই পাঁচের পরে আরো দুইটা সূত্র ছিল। এই পাঁচের পরে এখানে 6 ছিল একটা, 7 ছিল একটা। 6 ছিল এন সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি, 7 ছিল এন সংখ্যক জোড় সংখ্যার বর্গের সমষ্টি। তো এইগুলো একটা অঙ্ক আসছে পরীক্ষায় ভুল করে, এটার জন্য আমি অঙ্কটা করাচ্ছি না। তবে আপনারা যারা নাফিজার মতো বেশি সুপার মেরিটরি, মানে ওভার সিরিয়াস, 15টায় পড়তে চান, তারা দয়া করে সব শিখে ফেলবেন। ডাউনলোড করে, নেট থেকে ডাউনলোড করে, বা বই আছে উপর, বই থেকে বের করে ওই সূত্র মুখস্থ করবেন, গাধার মতো মুখস্থ করে অঙ্কটা করে ফেলবেন, ঠিক আছে? আমি অঙ্কটা আপনাদের করাতে চাচ্ছি না। এটা করা দরকার, লগের অঙ্ক কিভাবে করবেন, নর্মাল সূত্র, বাট লগটাকে সাইড করতে পারলে আপনারা করতে পারবেন। কিভাবে লগের অঙ্ক সাইড করতে হয় এটা শেখা দরকার। লগ 2, আবার লগ 4, লগ 8। আচ্ছা, 2, 4, 8 সংখ্যাগুলোর মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে? এরা সবাই বাইনারি নাম্বার, সবাই 2 এর পাওয়ার, তাহলে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করে দেই। log 2 to the power 1 প্লাস log 2 to the power 2 প্লাস log 2 to the power 3। তাহলে 1 নাম্বার পদের পাওয়ার 1, 2 নাম্বার পদের পাওয়ার 2, 3 নাম্বার পদের পাওয়ার 3, তাহলে 10 নাম্বার পদের পাওয়ার কি হবে? কেউ একজন বলেন, নাইলে থামে থাকবো, দ্রুত বলেন। স্যার 10। 2 to the power 10ই হবে, এটা ফাইন। তাহলে বা পাওয়ার গুলাকে আগে নিয়ে আসি, 1 log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস 10 log 2, ডট 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 প্লাস 10 log
তাহলে সমান সমান লগ টু যদি কমন নেই, তাহলে কি থাকবে? 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস 10 থাকবে। এখন অঙ্ক শেষ। লগ টু আমার বাইরে থাকুক, আর এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n × n + 1/2 সমান সমান 10 × 10 + 1/2। লগ টু বাই পরে থাকুক, চলে যাক, পরে লিখলাম সুবিধা হলো, তাহলে গুণ চিহ্নটা দেওয়া লাগে না। নাহলে এখানে আমাকে আলাদা করে একটা গুণ চিহ্ন দিতে হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এটা লগের ভিতরে ঢুকে যাচ্ছে, ব্র্যাকেট চিহ্ন দিতে হচ্ছে। আর আগে যদি সব ধ্রুবকটাকে যদি আগে নিয়ে আসেন, তাহলে লগের আগে নিয়ে আসেন, তাহলে ব্র্যাকেট আলাদা করে দিতে হচ্ছে না, টাইম সেভ হচ্ছে। তাহলে 5 × 10⁻11 লগ টু 55 log. This is answer. Any question? বলো বাবুরা, কোনো কোশ্চেন? না স্যার। সময় কম, 11:30 উপরে বেজে গেছে, আমরা একটু সময় কমায় দিই। বলছে প্রথম দিনে 2টি ব্যাকটেরিয়া ছিল, প্রতিদিন 3টা করে বাড়ে, তাহলে দ্বিতীয় দিন প্রথম দিনে আছে 2টা। না, এভাবে না লিখি, হরাইজন্টালি লিখি। প্রথম দিন 2টা, দ্বিতীয় দিন কয়টা? 3টা করে বাড়ছে, তাহলে 2 আর 3 5টা। তৃতীয় দিন কয়টা আছে? 8টা। ওই প্রথম ধারা, ডট 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 100তম দিনে ব্যাকটেরিয়া সংখ্যা হোয়াট, মানে এই ধারাটার 100তম পদের মান জানতে চাইছে। তাহলে এর মান যদি হয় 2, ডি এর মান দেওয়া আছে 3, 3টা করে বাড়ে, তাহলে এন এর মান দেওয়া আছে 100তম পদ, a + n - 1 * d। 2 + 100 - 1 * d কত? 2 + 99 * 3, 2 + 297, 299। এনি কোশ্চেন? সহজ না কঠিন? সহজ স্যার। নর্মাল অঙ্ক, জাস্ট একটু বাস্তবিক প্রয়োগ, তো বাক্য বানাই দিছে ডাকের অঙ্কের মতো, কিন্তু আসলে কিছুই না, আসলে এটা একটা নর্মাল ধারণা, ধারার নর্মাল অঙ্ক, নর্মাল ধারণা অঙ্ক না, ধারার নর্মাল অঙ্ক। সিজিডিএফ কম্পট্রোলার জেনারেল অফ ডিফেন্স ফাইন্যান্স এর অডিটর পদের 472 মিটার দীর্ঘ একটা রাস্তার দুই পাশে 20 মিটার পর পর পিলার বসানো। এটা করাবো না, এটা ক্যান্সেল, আজকে ধৈর্য নাই, ক্লান্ত হয়ে গেছি, এটা নিজেরা করে নিন। গাইড করা আছে, হ্যাঁ, আপনার একটু দেখে করে নিন। এটা পাশে বুঝাইতে গেলে অনেক মাথা নষ্ট হয়ে যাবে, আপনাদেরও আমারও। তবে আমি একটু, যারা ফার্স্ট তাদের জন্য ক্লু দিয়ে দিই, তারা বই দেখে দেখে শীটটা দেখে দেখে বুঝবে। শীটটা আপনারা ওপেন করেন, বলছে 20 মিটার পর পর লাগাবে, হ্যাঁ, আবার পিলারের প্রস্থ হচ্ছে 0.5, তার মানে ডি এর মান কত? 20 + 0.5, মানে কি 20.5, এটা হচ্ছে ডি এর মান। আবার 472 মিটার, মানে 0 থেকে শুরু করে দূরত্বটা হবে কত? টোটাল 472। তাহলে প্রথম পিলারটা 0 থেকে স্টার্টিং পয়েন্ট থেকে, এখানে একটা পিলার পড়বে না? স্টার্টিং পয়েন্ট একটা পিলার পড়বে না? পড়বে তো। তাইলে আপনাকে ডি যদি ধরতে হয়, তাহলে হয় পিলারের স্টার্টিং পয়েন্ট ধরতে হবে, না হয় পিলারের ফিনিশিং পয়েন্ট ধরতে হবে, না হয় পিলারের মিডিল পয়েন্ট ধরতে হবে। তো আপনি যদি পরপর 2টা পিলার পাশাপাশি চিন্তা করেন, পরপর 2টা পিলার পাশাপাশি চিন্তা করেন, তাহলে ডি কিন্তু এই যে মাঝখানেরটুকু কিন্তু ডি না। ডি হবে হয় এই স্টার্টিং পয়েন্ট থেকে এই স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ডি, অথবা ফিনিশিং পয়েন্ট থেকে শুরু করে পরবর্তী পিলারের ফিনিশিং পয়েন্ট, এটা হচ্ছে ডি, অথবা যে কোনো একটা পিলারের মিডিল পয়েন্ট থেকে শুরু করে পরেরটা মিডিল পয়েন্ট, এই যে এটা হচ্ছে আপনার ডি, যে কোনো একটা ডি। এই জন্য অ্যাকচুয়ালি আপনাকে
ফার্স্ট পিলারকে ধরতে হবে 0 পয়েন্টে, পরবর্তী পিলারের স্টার্টিং পয়েন্টকে ধরতে হবে 20 মিটার পর পর। এভাবে 20 মিটার ধরে 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 লাস্ট, না 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 না, না। এই অঙ্কটা যখন আমি সমাধান করছি, এই ডি যখন 20 ধরে করি অঙ্ক হয় না, বা 20.5 ধরে করলে অঙ্ক মিলে। অপশনে যেগুলো অপশন ছিল সেগুলোর সাথে মিলে। তার মানে 20.5ই ধরতে হচ্ছে। তার মানে এরা বুঝাইছে এইটাই, যে 20 মিটার পর পর পিলার বসাইলেও এই মাঝখানের গ্যাপটা হচ্ছে 20। এরা এটা মিন করছে। একটা পিলারের স্টার্টিং পয়েন্ট থেকে আরেকটা পিলারের স্টার্টিং পয়েন্ট 20, তারা এটা মিন করে নাই। 20 মিটার পর পর পিলার বসানো হয়েছে বলতে এরা বোঝাইছে যে 20 মিটার দুইটা পিলারের মধ্যবর্তী গ্যাপের মান 20, এটা তারা দিয়ে দিছে। এটা যদি 20 হয়ে থাকে, তাহলে বলেন তো এই পিলারের স্টার্টিং থেকে পরবর্তী পিলারের স্টার্টিং এই দূরত্বটা কত? এই ডিস্টেন্সটা তো 0.5। তাহলে 0.5 যোগ করে 20.5 হবে আমার ডি এর মান। বুঝছেন না বুঝেন নাই? এভাবে অঙ্কটা করবেন, তাহলে দেখবেন আর অঙ্ক উম, ভুল হবে না, মিলাইতে পারবেন। এটা একটু ক্লু দিয়ে দেই, করাই দিই। 100 মিটার অন্তর অন্তর রাস্তার একই পাশে যদি বৈদ্যুতিক বাতি লাগানো হয়, তাহলে 1000 মিটার দীর্ঘ 4 সারির রাস্তার সকল পাশে, মানে কি উভয় পাশে, কয়টা বিদ্যুৎ বাতি লাগবে? আচ্ছা, আগে একটা দেখি তো আমরা 100 মিটার রাস্তায় কে ফেলি। স্টার্টিং এ একটা পিলার, লাস্টে একটা পিলার, মাঝখানে যদি হয় ডিফারেন্স 100 মিটার, আর মোট হচ্ছে 1000 মিটার। তাহলে এরকম গ্যাপ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা গ্যাপ, 1000 মিটার হতে হলে তো এরকম গ্যাপ লাগবে 10টা। তাহলে এখানে পিলার কয়টা থাকবে বলেন তো? এই লাস্ট পিলারটা কত নাম্বার পিলার বলেন? আর হ্যাঁ, 11 নাম্বার। 11 নাম্বার পিলার। দিস ইজ কর পিলার থিওরি। পিলার থিওরিতে কি বলা যাচ্ছে যে নাম্বার অফ পিলার ইকুয়ালস টু গ্যাপ প্লাস ওয়ান। গ্যাপ প্লাস ওয়ান, পিলারের সংখ্যা হবে গ্যাপের চেয়ে একটা বেশি। আচ্ছা, মনে করেন তো আমি যদি 1 2 3, এখানে গ্যাপ আছে কয়টা? দুইটা গ্যাপ। দুইটা। দুইটা গ্যাপ তৈরি করতে আমার পিলার লাগছে কয়টা? তিনটা। তার মানে পিলারের সংখ্যা হবে আমার গ্যাপের সংখ্যার চেয়ে এক বেশি। তাহলে এখানে 100 মিটার অন্তর অন্তর যদি আমি 1000 মিটার দীর্ঘ কভার করি, তাহলে 1000কে 100 দিয়ে ভাগ দিলে হয় আমার গ্যাপ 10টা। গ্যাপ আমার 10টা, কিন্তু পিলার হবে আমার 11টা। বুঝতে পারছেন না পারেন নাই? কারণ উভয় পাশে বলছে স্টার্টিং পয়েন্টও আমার একটা স্টার্টিং পয়েন্টও আমার একটা পিলার আছে, লাস্ট পয়েন্টও একটা পিলার আছে। এই জন্য আমার পিলারের সংখ্যা হবে গ্যাপের সংখ্যার চেয়ে একটা বেশি। আচ্ছা, আমি কি একটা মার্কিং করছি? মার্কিংটা দেখা যাচ্ছে? আমার কার্সরটা দেখা যাচ্ছে? হ্যালো? হ্যালো? স্যার কোন মার্কিংটা বুঝি নেই। আমি যে আমার কলমটা মার্কারটাকে ঘোরাচ্ছি, এটা কি দেখা যাচ্ছে? না স্যার। আবার সেই সমস্যা। ভাই ক্লাস কি শেষ? না, ক্লাস শেষ না, একটু ঝামেলা করতেছে আমার কলমে।
তো আপনি এই ট্যাবটারে একবার ক্লোজ করে আবার নতুন করে নেন না রে ভাই। মানে বের করে আবার সেভ করেন এটারে। সেভ করলাম পরে। সেভ করছেন, কন্ট্রোল এস কাইটা দেন। হ্যাঁ, কন্ট্রোল সেভ করছি। এই একদম ই করে ফাইল কাইটা কেটে দেন। দিব। ও না না, ক্যান্সেল দেন, সেভ হয় নাই, সেভ ই হয় না, ওই যে উপরের ইটা কই, মেনু বারটা কোথায়? এই তো এটা কইতেছি মেনু বারটা বারবার জায়গা যেখানে আমি সেভ করি, যেখান থেকে আমি কলম নেই, যেখান থেকে আমি ইরেজার নেই, আইকন নেই, এগুলো কোনোটাই করা হচ্ছে না। এটা একদম এখন আবার স্ক্রল করে করে একদম শুরুতে যদি যাই শিটের, তাইলে এই যে আসছে মেনু বার, এই যে এই এখন যে সেভ এখান হবে। থেকে সেভ করেন। এই যে এখন সেভ হচ্ছে। সেভ এজ আসতেছে, আচ্ছা সেভ এজই যান, সমস্যা কি। পিডিএফ ফাইলে আরেকটা সেভ করে ফেলেন, ডেস্কটপে নিউ ফোল্ডারে, একদম ডেস্কটপে সেভ করে ফেলেন। ডেস্কটপ তো আপনার ফাঁকাই, নতুন না? না, নিউ ফোল্ডারে করছি সেভ। নিউ ফোল্ডারটা হচ্ছে আমার ক্লাস রিটেন, ক্লাসে যেগুলো এখন করাচ্ছি সেগুলো আমি এখন নিউ দেখেন ফোল্ডার। দেন আবার কলম কাজ ঝামেলা করতেছে কিনা। কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম। আপনি ওয়ার্ড ফাইলটা যদি অ্যাক্টিভ করে নিতেন তাহলে কিন্তু আপনার এই বেদনাটা হয় না। হম, এমএস ওয়ার্ড তো আমি ডাউনলোড করতে পারলাম না। আমি তোমার কানেক্ট করে দিয়ে দিই, ইয়ে করে ডাউনলোড করা লাগবে কেন? আমি তো ডাউনলোড করে দিছিলাম আপনাকে। এমএস ওয়ার্ড কি ডাউনলোড করা ছিল? আমি ডাউনলোড করে রাখছিলাম, শুধুমাত্র সময়ের অভাবে আমি ইনস্টল দিয়ে দিতে পারি না একদিন। ও, সেটা বলবো না, তুমি না আমারে বললা যে ইনস্টল করতে হবে। আমি তো আপনাকে বলছিলাম 5 জিবি, পরে হচ্ছে অফিসে ঘোষণা দিয়ে অফিস 17 না 19 ইনস্টল দিয়ে দিয়ে ডাউনলোড করে রেখে দিয়েছিলাম। ও, আচ্ছা, এমবিও ঠিক আছে, লাগতেছে না আমি আপনার। করতেছি, দাঁড়াও তোমার একটু। সময়, ক্লাস শেষ করেন। আমি একটু আহ, থাক, এভাবে থাক, যেহেতু আমার ড্র করার আইকন আছে, আমি আপাতত বন্ধ করে ফেলি। যেখানে ছিলাম আমরা, ব্যাংকের কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ। দেখো আমরা বলতেছি যে পিলারের সংখ্যা হবে গ্যাপের সংখ্যার চেয়ে একটা বেশি। এই জন্য 1000 মিটার দীর্ঘকে 100 মিটার অন্তর অন্তর দিয়ে ভাগ দিলে ডিফারেন্স হয় 10, মানে গ্যাপ হবে 10টা। কিন্তু যেহেতু 10টা গ্যাপের উভয় পাশে পিলার লাগাইতে হবে, তার মানে একটা হবে বেশি, মানে 11টা লাগবে। আবার বলছে কি, 4 লেন বিশিষ্ট রাস্তা, তাহলে আমি 4টা লেন আঁকি, উপরে একটা লেন আঁকছি অলরেডি, দ্বিতীয় লেনটা কি? দ্বিতীয় লেন, পরে তৃতীয় লেন, না, লেন তো হয়েছে একটা, দিস ইজ লেন 1, এটা হচ্ছে লেন 1, এটা লেন 2, এটা লেন 3, তাহলে লেন 4 লাগবে না? একটা আরেকটা ফোর, আরেকটা লেন লাগবে না? তাহলে আরেকটা রাস্তা লাগবে তো। তার মানে আমার সারি লাগবে, সারি 1, সারি 1, এটা সারি 2, এটা সারি 3, এটা সারি 4, এটা সারি 5, মানে 5টা সারি লাগবে আমার। 4টা লেন বানাইতে গেলে 5টা সারি লাগে। ওই একই থিওরি, আবার একই কথা। 4টা গ্যাপের উভয় পাশে যদি লাইট লাগাই, তাইলে আমার 4টা লেনের উভয় পাশে সারি হয়ে যায় 5টা সারি, একটা সারি সবসময় বেশি হয়। তাইলে 5টা সারি থাকবে, প্রতি সারিতে 11টা করে লাইট লাগবে। তাহলে মোট লাইট লাগবে আমার 5 × 11, মানে কি 55। দিস ইজ আনসার। এটা কিন্তু অ্যাকচুয়ালি এমসিকিউ, মানে এটা কিন্তু আইকিউর অঙ্ক, এটা কিন্তু অ্যাকচুয়ালি সমান্তর ধারার অঙ্ক না, এটা কিন্তু আইকিউর অঙ্ক, বুঝতে পারছেন? শেষ। হোমওয়ার্ক গুলা ট্রাই করবে নিজেরা, ঠিক আছে? তার কোনো প্রশ্ন আছে? না থাকলে এন্ড করে দেই। এখন কি এনি টেক্সট সাপোর্ট রেকর্ড অফ করে